আজকে লেকচার 4-এ আমরা কথা বলবো কি নিয়ে? সি প্রোগ্রামের অপারেটর। তাহলে আজকে আমরা কথা বলবো কি নিয়ে? সি প্রোগ্রামের অপারেটর নিয়ে। একটু কাইন্ডলি যারা আমার সাথে আছো ক্লাসটা একটু শেয়ার করে দিও, যাতে করে বাকিরা ক্লাসে আসতে পারে। তো খেয়াল করো তাহলে, এই যে সি প্রোগ্রাম করার ক্ষেত্রে মূলত আমাদের কতগুলো অপারেটর প্রয়োজন হয়, আমরা কি কি অপারেটর সি প্রোগ্রাম করার ক্ষেত্রে ইউজ করে থাকি, এই বিষয়গুলো সম্পর্কে একটু জানতে হবে। তাহলে সি প্রোগ্রামে মোট 6 ধরনের কি আছে, অপারেটর আছে। সেগুলো কি কি খেয়াল করো, যেমন এরিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর, সর্বশেষ কন্ডিশনাল অপারেটর। সো সি প্রোগ্রামে অপারেটর আছে মোট কয়টা? মোট হচ্ছে 6টা। সো এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে তোমাদের ভালো করে জানতে হবে। এই বিষয়গুলো জানা না থাকলে তোমরা কিন্তু এমসিকিউ অ্যান্সার করতে পারবা না, ঠিক আছে? এবং দেখা যাবে সি প্রোগ্রাম করার ক্ষেত্রে কখন তোমার কোন অপারেটর ইউজ করতে হচ্ছে সে বিষয়টা তোমরা জানবা না। এবং আরও কিছু বিষয় এখানে আছে, তোমরা দেখবা যখন উদ্দীপক একটা প্রোগ্রাম দেওয়া থাকবে, সেই প্রোগ্রামে যদি কখনো ধরো অ্যাসাইনমেন্ট অপারেটর দেওয়া থাকে, সেটা কেন ইউজ করা হলো বা সেটার কাজটা কি, সে বিষয়গুলো তোমরা বুঝবা না। সো এর জন্য আমরা প্রথমে কথা বলবো কি নিয়ে? সি প্রোগ্রামের অপারেটর যেগুলো আছে সেগুলো নিয়ে। তো খেয়াল করো, সি প্রোগ্রামে মোট 6 ধরনের অপারেটর এখানে আছে। প্রথম যে অপারেটরটা দেখতে পাচ্ছ, এই অপারেটর হচ্ছে কোনটা? এরিথমেটিক অপারেটর। সো এটা আসলে কি একটু খেয়াল করবা, কি এটা। তো এরিথমেটিক অপারেটর হচ্ছে মূলত যখন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি কাজগুলো আমরা করব, তখন আমরা গুণটা অ্যাকচুয়ালি সি প্রোগ্রামে, মানে গুণের যে চিহ্নটা আছে, এই চিহ্নটা অ্যাকচুয়ালি সি প্রোগ্রামে আমরা কিভাবে ইউজ করব, এবং ভাগের চিহ্নটা আমরা কিভাবে ইউজ করব। সি প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু ভাগফল নির্ণয় করার জন্য আমরা এক ধরনের চিহ্ন ইউজ করে থাকি, মানে এক ধরনের আমরা একটা অপারেটর ইউজ করি। আবার ভাগশেষ নির্ণয় করার জন্য আরেক ধরনের অপারেটর আমরা ইউজ করি। সো এই ডিফারেন্সগুলো তোমাদের কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? তো খেয়াল করো, আমরা যখন সাধারণ যোগগুলো করি, সেই সাধারণ যোগটা করার ক্ষেত্রে আমরা প্লাস সাইনটা ইউজ করি। সি প্রোগ্রামে আমরা তাই করব, এটাতে কোনো পার্থক্য নাই। একইভাবে যখন আমরা সাধারণ বিয়োগ করি, একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা যখন আমরা বিয়োগ করি, তখন কিন্তু আমরা বিয়োগ এই চিহ্নটা ইউজ করি। আমরা সি প্রোগ্রামের ক্ষেত্রে ঠিক এই কাজটাই করব। কিন্তু যখন আমরা গুণ করব, গুণ করার ক্ষেত্রে সি প্রোগ্রামে আমাদের এই চিহ্নটা ইউজ করতে হবে, অর্থাৎ এই যে ইনটু আকারে এই চিহ্নটা ইউজ করতে হবে, স্টার চিহ্নটা। আমরা কিন্তু এখানে নর্মাল গুণ করার ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ক্রস সাইনটা। এই ক্রস সাইনটা কিন্তু আমরা ইউজ করতে পারবো না। আমাদের কি করতে হবে? এই যে স্টার যে চিহ্নটা আছে সি প্রোগ্রাম করার ক্ষেত্রে, এটা আমাদের ইউজ করতে হবে। যেমন তুমি খেয়াল করো, ধরো আমরা দুইটা সংখ্যা নর্মালি গুণ করব, 3 ইন্টু 2, তখন আমরা গুণের ক্ষেত্রে এই চিহ্নটা ইউজ করি, রাইট? আমরা গুণের ক্ষেত্রে কি করি? এই যে এই চিহ্নটা ইউজ করি। বাট তুমি যখন কি করবা, সি প্রোগ্রামের ক্ষেত্রে এই জিনিসটাকে লিখবা, তখন তোমার যে কাজটা করতে হবে এভাবে লিখতে হবে, 3 ইন্টু আকারে এই চিহ্নটা ইউজ করতে হবে, অর্থাৎ 3 ইন্টু 2, ঠিক আছে? ইকুয়াল কত আসবে? ইকুয়াল আসবে 6। তো এটা বুঝতে হবে। তাহলে এটা হচ্ছে নর্মাল আমরা সাধারণ যে গুণগুলো করি সেই গুণের ক্ষেত্রে আমরা এই চিহ্নটা ইউজ করি। বাট যখন আমরা সি প্রোগ্রামের গুণটা করব, বা সি প্রোগ্রামের যখন আমরা গুণের কাজ করতে যাব, তখন আমাদের এই যে স্টার চিহ্নটা ইনটু এর চিহ্ন হিসেবে ইউজ করতে হবে। এরপরে খেয়াল করো, এই যে স্ল্যাশ চিহ্নটা যেটা দেখতে পাচ্ছ, এই চিহ্নটা মূলত আমরা ভাগফল বের করার জন্য ইউজ করি। এটা কিসের জন্য? এটা হচ্ছে মূলত ভাগফল বের করার জন্য। আর এই যে মডুলাস যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এই চিহ্নটার নাম হচ্ছে মডুলাস। হ্যাঁ, এই চিহ্নটার নাম হচ্ছে মূলত কি? মডুলাস। এই চিহ্নটা আমরা ইউজ করি ভাগশেষ নির্ণয় করার জন্য। কিসের জন্য? ভাগশেষ নির্ণয় করার জন্য। তার মানে সি প্রোগ্রামে ভাগফল বের করার জন্য আমাদের আলাদা চিহ্ন ইউজ করতে হয়, এবং ভাগশেষ বের করার জন্য আমাদের কি করতে হয়? আলাদা চিহ্ন ইউজ করতে হয়। সো বিগত বছরে আসা একটা প্রশ্ন যদি আমি তোমাদেরকে দেখাই, তাহলে এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে একটু খেয়াল করো, ধরো তোমাকে বলা হচ্ছে যে 5, আচ্ছা 5 না, ধরো এটা আমি দিলাম, আচ্ছা ঠিক আছে 5ই ঠিক আছে, 5 ডিভাইডেড বাই, ধরো কি দেওয়া আছে? 2 দেওয়া আছে। হ্যাঁ, তো সি প্রোগ্রামে আমরা যেটা জানি সেটা হচ্ছে এই যে স্ল্যাশ চিহ্ন যেটা আছে, এই চিহ্নটা আমরা ইউজ করব শুধুমাত্র ভাগফল বের করার জন্য।
আমরা সাধারণত যদি এই যে 5কে যদি 2 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমাদের ভাগফল আসবে 2.5, বাট সি প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু এমনটা আসবে না। সি প্রোগ্রামের ক্ষেত্রে যেটা হবে, আমরা যখন 5কে 2 দ্বারা ভাগ করব তখন শুধু ভাগফল আসবে, যদি আমরা এই চিহ্নটা ইউজ করি, স্ল্যাশ চিহ্নটা ইউজ করি, ঠিক আছে? তো আমরা যদি এই যে 5কে 2 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমাদের কত আসবে, এখানে ভাগশেষ আসবে হচ্ছে 1 এবং ভাগফল আসবে 2, তাহলে এখানে অ্যান্সারটা হবে 2, ঠিক আছে? যদি তোমাকে এটা এমন দিত, ধরো 5 মডুলাস 2 দিত, তখন অ্যান্সার কি হতো? আমরা জানি এই চিহ্নটার নাম হচ্ছে মডুলাস এবং এই চিহ্নটা আমরা ইউজ করি সি প্রোগ্রামের ক্ষেত্রে ভাগশেষ বের করার জন্য। কিসের জন্য? ভাগশেষ বের করার জন্য। তাহলে 5কে যদি 2 দ্বারা ভাগ করা হয়, 5কে যদি 2 দ্বারা ভাগ করা হয় সেক্ষেত্রে ভাগশেষ কত আসবে? 1 আসবে। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে 1। আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। আমি আরও ক্লিয়ার করি। ধরো তোমাকে বলা হলো যে, এদিকে খেয়াল করবো, আচ্ছা সব রিমুভ করে দেই। ধরো তোমাকে বলা হলো 8, হ্যাঁ 8 ডিভাইডেড বাই তোমাকে বলা হলো 2। তাহলে আমরা যদি 8কে 2 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে কত আসবে? সেক্ষেত্রে 8 আসবে, মানে ভাগফল আমাদের আসবে কত? 4, মানে 4 দুগুণে 8। তাহলে এখানে 8/2 ইকুয়াল আমাদের অ্যান্সার হবে 4। কিন্তু যদি আমাদেরকে বলা হতো 8 মডুলাস 2 ইকুয়াল কত, তখন আমাদের কিন্তু ভাগশেষটা লিখতে হবে। তাহলে 8কে যদি আমরা 2 দ্বারা ভাগ করে ভাগশেষটা বের করতে চাই, বিকজ এখানে মডুলাস চিহ্নটা দেওয়া আছে, তাহলে আমাদের ভাগশেষ কত আসছে? আমাদের ভাগশেষ আসছে হচ্ছে 0। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? 0 হবে। তাহলে আশা করি তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার। সো একটা যদি আমরা বিগত বছরে আসা একটা প্রশ্ন যদি আমরা দেখি, আমাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার হবে। বিগত বছরে আসছে এই টাইপের একটা এমসিকিউ আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে এরকম, x ইকুয়াল 3 ইন্টু 3 প্লাস, প্রশ্নে কিন্তু অন্যভাবে দেওয়া আছে, বাট সেটা আমি এখন যদি লিখি তোমরা কিন্তু বুঝবা না। এ কারণে আমি কি করলাম, আমি আমার মতো করে লিখলাম যাতে করে তোমরা বুঝতে পারো। তাহলে 3 ইন্টু 3 প্লাস, এরপরে দেওয়া আছে 5 মডুলাস 2, এরপরে দেওয়া আছে প্লাস 3। এটা হচ্ছে সি প্রোগ্রামের ক্ষেত্রে। সো চলো আমরা দেখি অ্যান্সারটা কত হবে। তোমরা অ্যান্সারটা করতে পারো কিনা দেখো। আমরা জানি সি প্রোগ্রামের ক্ষেত্রে ইনটু এর পরিবর্তে, এই যে ইনটু এর পরিবর্তে স্টার চিহ্নটা ইউজ করা হয়। তাহলে 3 ইন্টু 3 মানে কত? 9। এরপর 5কে যদি আমরা 2 দ্বারা ভাগ করে ভাগশেষ বের করি, বিকজ আমরা জানি এই যে মডুলাস যে চিহ্নটা আছে, এই মডুলাস চিহ্নটা মূলত হচ্ছে আমরা ইউজ করি কিসের জন্য? এটা আমরা মূলত ইউজ করি ভাগশেষ নির্ণয় করার জন্য, রাইট? তো আমরা যদি 5কে 2 দ্বারা ভাগ করে ভাগশেষটা বের করতে চাই তাহলে কি আসবে? 1 আসবে অবশ্যই। খেয়াল করো, যদি আমরা 5কে 2 দ্বারা ভাগ করি তাহলে 2 দুগুণে কত হবে? 4, ভাগশেষ আসবে 1। তাহলে 5কে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ আমাদের আনতে হবে কত? 1, মানে ভাগশেষটাই বসবে, ঠিক আছে? এরপর কি দেওয়া আছে? প্লাস 3। সো আমাদের অ্যান্সারটা কি হবে? 11। অ্যান্সারটা কি হবে? 11। ও সরি, 13 হবে না, আচ্ছা আমি ভুলে 11 লিখছি। ওকে ঠিক আছে, 13, হ্যাঁ 13, ঠিক আছে 13। মানে এই যে 9 প্লাস 1 10, 10-এর সাথে হচ্ছে 3 যোগ করলে কত হবে? 13, 13 হবে। ঠিক আছে 13, ঠিক আছে। ওটা আমি ভুলে 11 লিখে ফেলছি। হ্যাঁ 13, ঠিক আছে, 13ই ঠিক আছে। আচ্ছা তোমরা আবার যুদ্ধ লাগাই দিও না, হ্যাঁ এটা আমি ভুলে 11 লিখে ফেলছি, অ্যান্সারটা হচ্ছে 13। বুঝছো কিনা সেটা আমারে বলো। হ্যাঁ তোমাদের কাছে ক্লিয়ার কিনা বিষয়টা, যে সি প্রোগ্রামের ক্ষেত্রে আমরা কোন কোন সাইনগুলো ইউজ করব, কোনগুলো করব না, এই বিষয়গুলো ক্লিয়ার কিনা সেটা আমাকে জানাও। ঠিক আছে 13ই হবে অ্যান্সার, 13ই হবে। এটা তো দেখতেই পাচ্ছ আমি ভুলে হচ্ছে 11 লিখে ফেলছি। হ্যাঁ ওকে, একটু দ্রুত হচ্ছে কমেন্ট করবা। তাহলে আমাকে বলছে জি স্যার ক্লিয়ার, অলরাইট। তাহলে আমি তোমাদেরকে পরে প্রশ্ন করব যে কোন সাইনটা আমরা কি কারণে ইউজ করব, এটা আমি পরে তোমাদেরকে প্রশ্ন করব। তো আমি এটা থেকে তোমাদেরকে আরেকটা প্রশ্ন একটু দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে।
ধরো আমাদেরকে একটা প্রশ্ন দেওয়া আছে এইভাবে, খেয়াল করবা, একটা প্রশ্ন দেওয়া আছে এইভাবে দেওয়া আছে, খেয়াল করো যে 7 মডুলাস 2, হ্যাঁ, প্লাস দেওয়া আছে 5 ইন্টু 2 প্লাস ধরো এখানে দেওয়া আছে 2 দেওয়া আছে। তাহলে অ্যান্সারটা কত হবে বলো তো তোমরা? অ্যান্সারটা কত হবে? দেখি এটার অ্যান্সারটা বলো। হ্যাঁ, এর আগেরটা আমি ভুলে 11 লিখে ফেলছিলাম, ওটা আসলে 13 হবে। ঠিক আছে, এটার অ্যান্সারটা কত হবে বলো? হাফসানা ইবে বলছে ইউটিউবে দেখে আসছি। আচ্ছা, ইউটিউবে কি আগের ক্লাসগুলো করছো? ওকে, সিয়াম অ্যান্সার করছে 13। তাহলে আমরা যদি হচ্ছে এখানে একটা কাজ করি, আমরা যদি 7কে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ বের করতে চাই, যেহেতু এই চিহ্নটার মাধ্যমে আমরা শুধুমাত্র ভাগশেষ নির্ণয় করি, সো যদি আমরা 7কে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ বের করতে চাই, তাহলে কি আসবে ভাগশেষ? ভাগশেষ আসবে 1। ভাগশেষ কি আসবে? 1 আসবে। আচ্ছা, এরপর 5কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে আমাদের গুণফল কত হবে? 10 হবে, 10। এরপর এখানে 2 দেওয়া আছে, এটার ক্ষেত্রে আমাদের অ্যান্সার আসছে 13। এক্স্যাক্টলি, হ্যাঁ, বুঝতে পারছো। ফাইম অ্যান্সার করছে, রায়হান অ্যান্সার করছে, তারপর হচ্ছে হাসান অ্যান্সার করছে, এরপর হাফসানা বলছে HTML করেছি, 5th চ্যাপ্টার করা হয় নাই। আচ্ছা, 5th চ্যাপ্টার লাইভ ক্লাসগুলো করে ফেলো, তাহলে তোমার 5th চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। রাকিবও আছে, অলরাইট। তাহলে আমাদের কাছে স্যার এই যে এরিথমেটিক অপারেটর যে টপিকটা আছে, এই টপিকটা আশা করি আমাদের কাছে ক্লিয়ার। এবার আসি আমরা এর পরের যে টপিকটা আছে রিলেশনাল অপারেটর। এটা একটু খেয়াল করবে, এটা গুরুত্বপূর্ণ টপিক। আমরা যখন লুপের কাজ করব তখন এটা বারবার কিন্তু আসবে। সো এর জন্য আমাদের একটু ভালো করে কি করতে হবে? এই টপিকটা বুঝতে হবে। হ্যাঁ, তো খেয়াল করো, আমরা যখন নর্মাল কাজগুলো করি, মানে নর্মাল আমাদের যে ম্যাথগুলো থাকে, সেই ম্যাথগুলো করার ক্ষেত্রে আমরা এই যে লেস দেন হিসেবে হচ্ছে এই চিহ্নটা ইউজ করি, গ্রেটার দেন হিসেবে এই চিহ্নটা ইউজ করি। এখানে কোনো পার্থক্য নাই, এটা হচ্ছে লেস দেনের চিহ্ন আর এটা হচ্ছে তোমার গ্রেটার দেনের চিহ্ন। বাট যখন আমরা লেস দেন ইকুয়াল লিখি, তখন আমরা সাধারণত কিভাবে লিখি? আমরা লিখি এভাবে, হ্যাঁ, নিচে হচ্ছে ইকুয়াল সাইনটা আমরা দেই, লেস দেন ইকুয়াল। বাট সি প্রোগ্রামের ক্ষেত্রে ইকুয়াল সাইনটা পাশে লিখতে হবে। সি প্রোগ্রামের ক্ষেত্রে ইকুয়াল সাইনটা কোথায় লিখতে হবে? পাশে লিখতে হবে। আবার যখন আমরা গ্রেটার দেন ইকুয়াল লিখি, তখন কিন্তু আমরা সাধারণত যে কাজটা করি, আমরা গ্রেটার দেন নিচে ইকুয়াল সাইনটা দেই। বাট সি প্রোগ্রামের ক্ষেত্রে ইকুয়াল সাইন যেটা দেখতে পাচ্ছ, এই সাইনটা সর্বদা ডান দিকে হবে। সর্বদা কোন দিকে হবে? ডান দিকে। তার মানে সি প্রোগ্রামের ক্ষেত্রে লেস দেন ইকুয়াল এটা আমরা লিখব এভাবে, আর গ্রেটার দেন ইকুয়াল এটা আমরা সি প্রোগ্রামের ক্ষেত্রে লিখব কিভাবে? এভাবে। অর্থাৎ ইকুয়াল সাইনটা সর্বদা কোন দিকে হবে? ডান দিকে হবে। তাহলে আচ্ছা, আমাকে নাইম বলছে আপনার আইসিটি ক্লাস করে A+ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাক, তোমার কথাগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। তাহলে কি বললাম? তাহলে মূল কথাটা হচ্ছে এখানে লেস দেন গ্রেটার দেনের চিহ্ন কিন্তু চেঞ্জ হয় না, সেটা যেমন আছে তেমনই থাকে। বাট আমাদের বুঝতে হবে, যখন আমরা লেস দেন ইকুয়াল লিখব অথবা গ্রেটার দেন ইকুয়াল লিখব, তখন ব্যাপারটা হচ্ছে আমরা যখন নর্মালি লিখি এভাবে আমরা লিখি, বাট সি প্রোগ্রাম করার ক্ষেত্রে আমাদের লিখতে হবে এভাবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার লেস দেন ইকুয়াল আর এটা হলো গ্রেটার দেন ইকুয়াল। অর্থাৎ ইকুয়াল সাইনটা সবসময় কোন দিকে থাকবে? ডান দিকে থাকবে। এরপর আমরা যখন ইকুয়াল সাইনটা লিখি নর্মালি, সি প্রোগ্রামের ক্ষেত্রে ইকুয়াল সাইনটা এভাবে লিখতে হবে, ডাবল। হ্যাঁ, ডাবল ইকুয়াল সাইনটা লিখতে হবে। অর্থাৎ তুমি যদি বলো যে a ইকুয়াল 2, এটাকে সি প্রোগ্রামে লিখতে হলে এভাবে লিখতে হবে, a ইকুয়াল 2 লিখতে হবে। বোঝা গেছে কথা? তার মানে সাধারণত আমরা ইকুয়াল সাইন একটা ইউজ করি, যেমন আমরা লিখতে পারি x ইকুয়াল 2। বাট সি প্রোগ্রামের ক্ষেত্রে ইকুয়াল সাইন কয়টা হবে? দুইটা হবে, একটা হচ্ছে x ইকুয়াল 2,
এটা হচ্ছে সি প্রোগ্রামের ক্ষেত্রে। এটা কিসের ক্ষেত্রে? সি প্রোগ্রামের ক্ষেত্রে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। এরপর দেখো, যখন আমরা ইজ নট ইকুয়াল লিখব তখন আমরা সাধারণত কি করি, এভাবে লিখি, এই যে ইকুয়াল সাইন যেটা আছে এটাকে হচ্ছে আমরা একটু এভাবে কেটে দেই, এটা হচ্ছে নট ইকুয়াল, এটাকে আমরা কি বলি, নট ইকুয়াল। এগুলো থেকে এমসিকিউ আসবে, এই জন্য একটু ভালো করে তোমাদের বুঝতে হবে, এটা হচ্ছে নট ইকুয়াল। বাট যখন আমরা সি প্রোগ্রামে নট ইকুয়াল এটা লিখতে যাব তখন আমাদের লিখতে হবে প্রথমে এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছ, এই চিহ্নটা ইউজ করতে হবে, তারপর ইকুয়াল সাইনটা দিতে হবে, অর্থাৎ এভাবে লিখতে হবে, এটা হচ্ছে নট ইকুয়াল। বুঝা গেছে কথা? তাহলে তোমাদের কিন্তু প্রশ্ন করবে, এই অপারেটরগুলো থেকে তোমাদেরকে প্রশ্ন করবে কিভাবে। ধরো এমসিকিউর মধ্যে নিচে এভাবে দেওয়া আছে যে লেস দেন ইকুয়াল দেওয়া আছে, তোমাকে প্রশ্ন করবে নিচের কোনটি, চারটা অপশনের মধ্যে এটা দেওয়া আছে, তোমাকে প্রশ্ন করবে নিচের কোনটি রিলেশনাল অপারেটর। তাহলে তোমার অ্যান্সার করতে হবে নিচের এই চিহ্নটা হচ্ছে রিলেশনাল অপারেটর। ঠিক আছে, তো এভাবে করে প্রশ্ন আসতে পারে, যেমন একটু আগে আমরা পড়ে আসলাম, তোমাকে বলতে পারে নিচের কোনটি এরিথমেটিক অপারেটর। একটু আগে আমরা পড়ে আসলাম এরিথমেটিক অপারেটর। সো চারটা অপশনের মধ্যে ধরো এটা দেওয়া আছে, তোমার বলতে হবে এটা হচ্ছে এরিথমেটিক অপারেটর। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবা। এখন তোমাদেরকে যদি বলা হয় ধরো এক্স এর মান ধরো এখানে বলা হচ্ছে 100 এর সমান হবে অথবা 100 থেকে বড় হবে। এই যে 100 এর এক্স যে চলকটা আছে সেই চলকের মান 100 এর সমান হবে অথবা 100 থেকে বড় হবে, এটা তোমাকে বলা হচ্ছে। তাহলে এখন তুমি এটা যদি সি প্রোগ্রামের ভাষায় লিখতে চাও তাহলে কিভাবে লিখবা, তোমার লিখতে হবে এক্স গ্রেটার দেন ইকুয়াল সাইন যেটা আছে এটা পাশে লিখতে হবে, পাশে। হ্যাঁ, তারপর তুমি এখানে কি লিখবা, 100। তোমাকে যদি বলা হয় যে এ লেস দেন ইকুয়াল, ধরো এর মানটা হচ্ছে কত থেকে ছোট হবে, ধরো 100 থেকে হচ্ছে ছোট হবে, এর মানটা হচ্ছে কি হবে 100 থেকে ছোট হবে অথবা 100 এর সমান হবে, এটা বলছে। এটাকে যদি তুমি সি প্রোগ্রামের ভাষায় লিখতে চাও তাহলে কিভাবে লিখতে হবে, এ লেস দেন ইকুয়াল 100 লিখতে হবে। বুঝা গেছে কথা? সো সবসময় মাথায় রাখতে হবে ইকুয়াল সাইনটা পরে হবে। যদি তোমাকে বলা হয় যে বি ইকুয়াল 10, এটাকে সি প্রোগ্রামের ভাষায় লিখো তাহলে কিভাবে লিখবা, বি ডাবল ইকুয়াল 10, বিকজ সি প্রোগ্রামের ক্ষেত্রে ইকুয়াল সাইন কয়টা দিতে হবে, দুইটা দিতে হবে। এরপর তোমাকে যদি বলা হয় যে বি ইজ নট ইকুয়াল ধরো 100, মানে বি এর মান হচ্ছে 100 হতে পারবে না, এটাকে সি প্রোগ্রামের ভাষায় যদি লিখতে বলে তাহলে কিভাবে লিখবা, বি ইজ নট ইকুয়াল 100। ঠিক আছে, সো এই বিষয়গুলো একটু মাথায় রাখবা, ইনশাল্লাহ খুব সহজে তোমরা এমসিকিউ অ্যান্সার করতে পারবা। এবং লুপ করার ক্ষেত্রে যখন এগুলো আমাদের ইউজ করতে হবে তখন বিষয়গুলো ভালো করে বুঝবা। এগুলো কিন্তু লুপের ক্ষেত্রে আমাদের অনেক বেশি ইউজ করতে হয়, এই বিষয়গুলো লুপের ক্ষেত্রে বা কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে অনেক বেশি আমাদের ইউজ করতে হয়, একটু ভালো করে মাথায় রাখবা। এবং এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, তোমাকে বলবে নিচের কোনটি রিলেশনাল অপারেটর, অথবা তোমাকে বলতে পারে নিচের কোনটি গাণিতিক অপারেটর, অথবা একটু পরে আমরা পড়বো অ্যাসাইনমেন্ট অপারেটর, এগুলো থেকে কিন্তু প্রায় এমসিকিউ আসে। ওকে, এবার আসো আমরা এর পরের যেটা আছে সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। এটা এমসিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অপারেটর থেকে অবশ্যই কি আসবে, এমসিকিউ আসবে। সো একটু ভালো করে তোমরা এটা মাথায় রাখবা, এটা থেকে কি আসবে, এটা থেকে এমসিকিউ আসবে। তোমাকে বলবে নিচের কোনটি লজিক্যাল অপারেটর, এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড, এটাকে বলা হয় লজিক্যাল অ্যান্ড অপারেটর। সো তোমার যখন প্রোগ্রাম করার ক্ষেত্রে এবং কথাটা আসবে, কি আসবে, এবং কথাটা, অর্থাৎ বিষয়টা আমি একটু ক্লিয়ার করি তোমাদেরকে। ধরো তিনটা সংখ্যা দেওয়া আছে, একটা সংখ্যা এ, মানে একটা চলক হচ্ছে এ, আরেকটা চলক বি, আরেকটা চলক হলো সি। তো তোমাকে বলা হচ্ছে এই তিনটা চলকের মান যে কোনো কিছু হতে পারে, ইউজার এ বি সি এর মান যে কোনো কিছু ইনপুট দিতে পারে। ঠিক আছে, তো তোমাকে বলা হচ্ছে এই যে তিনটা চলক দেওয়া আছে তাদের মান যেগুলো ইনপুট আসবে তোমাকে বলা হচ্ছে সেগুলোর মধ্যে কোনটা বড় সেটা নির্ণয় করার জন্য। তাহলে তুমি কি করবা, তুমি লিখবা যে এই যে চলকটা আছে এই চলকটা ধরো বি থেকে বড়, হ্যাঁ, এ গ্রেটার দেন বি। এরপর তুমি বলতেছো যেটা বড় হবে সেটা সবার থেকেই বড় হবে। তিনটা সংখ্যা যদি ইনপুট দেওয়া হয়
তাহলে ওই তিনটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা বড় হবে সেটা তো অবশ্যই বাকি দুইটা থেকে বড় হবে, তাই না? তাহলে আমাদের সংখ্যা হচ্ছে তিনটা, একটা এ, আরেকটা বি, আরেকটা সি। এই তিনটা সংখ্যার মান যে কোনো কিছু ইনপুট ইউজার যিনি প্রোগ্রাম ব্যবহার করবে তিনি হচ্ছে যে কোনো কিছু ইনপুট দিতে পারে। তো এই তিনটা সংখ্যার মান ধরো ইনপুট দেওয়া হলো, তুমি ধরে নাও এর মান ইনপুট দেওয়া হলো 20, বি এর মান ইনপুট দেওয়া হলো 15, সি এর মান ইনপুট দেওয়া হলো ধরো 9। তাহলে তিনটা সংখ্যা ইনপুট দিল। আমাদের প্রোগ্রাম যে কাজটা করবে এই তিনটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় সেটা আউটপুটে দেখাবে। এর জন্য আমরা একটা প্রোগ্রাম করব। তাহলে আমার কন্ডিশনটা, আমার শর্তটা সাজাতে হবে। কীভাবে আমরা সাজাবো? আমরা লিখলাম এই সংখ্যাটা বি থেকে বড়, অর্থাৎ এখানে তোমরা যে বি দেখতে পাচ্ছ এ বি, সেটা থেকে এ বড়। আবার এ এর মান যেহেতু 20 সেটা আবার সি থেকেও বড়। তো তুমি তো একসাথে সবগুলো লিখতে পারবে না, একটা একটা করে লিখতে হবে। এ বি থেকে বড় এবং এ হচ্ছে সি থেকে বড়। এই যে আমি মাঝখানে এবং কথাটা বললাম, বাংলাতে আমরা কি বলি? এবং বলি, রাইট? আর ইংলিশে বললে আমরা কি বলতাম? অ্যান্ড বলতাম। ইংলিশে বললে আমরা কি বলতাম? অ্যান্ড বলতাম। ঠিক আছে? এ বি থেকে বড় এবং এটা আবার কার থেকে বড়? সি থেকে বড়। মানে এই সংখ্যাটা বি এবং সি উভয় সংখ্যা থেকেই বড়। ঠিক আছে? তো এখন খেয়াল করো, তুমি যখন সি প্রোগ্রামে এই জিনিসটা লিখতে যাবা তখন এবং অ্যান্ড এগুলো লেখা যাবে না। তখন সি প্রোগ্রামে আমাদের এবং অ্যান্ডের জন্য যে অপারেটর ইউজ করতে হবে সেই অপারেটর কিন্তু ইউজ করা লাগবে। ঠিক আছে? তাহলে কি লিখবা? এবং অ্যান্ডের পরিবর্তে তুমি যে কাজটা করবা, তুমি লিখবা এ গ্রেটার দেন বি, এরপর এখানে এই যে অ্যান্ড সাইনটা দিবা। এটা হচ্ছে অ্যান্ড সাইন, লজিক্যাল অ্যান্ড। এটার মাধ্যমে বোঝাচ্ছে এবং কথাটাকে বোঝাচ্ছে। তাহলে এ বি থেকে বড় এবং, অর্থাৎ লজিক্যাল আমরা অপারেটর ইউজ করলাম এখানে, অ্যান্ড যেই লজিক্যাল অপারেটর আছে সেটা ইউজ করলাম, এবং এ আবার কার থেকে বড়? সি থেকে বড়। বুঝছো? তাহলে যখন এবং কথাটা আসবে তখন আমরা এই চিহ্নটা ইউজ করব। যখন কি আসবে? এবং কথাটা আসবে তখন আমরা কি করব? এই চিহ্নটা ইউজ করব। মনে থাকবে এটা? আচ্ছা, এবার আসো লজিক্যাল অর অপারেটর। এটা হচ্ছে কি? লজিক্যাল অর অপারেটর। লজিক্যাল অর অপারেটর এটা কেমন? এটা হচ্ছে এরকম দুইটা মানে দাগ বলতে পারো, এটাকে আমরা বলি লজিক্যাল অপারেটর, অর অপারেটর। সো এটার কাজ কি? যখন তুমি বলবা মানে হয় এটা অথবা এটা, যখন কখনো অথবা এই জিনিসটা আসবে, যখন অথবা এই জিনিসটা আসবে তখন আমরা মূলত এই যে লজিক্যাল অর অপারেটরটা ইউজ করব। ঠিক আছে? তো এটা আমরা লিপ ইয়ারের ক্ষেত্রে দেখতে পাই। যখন আমরা লিপ ইয়ার নির্ণয় করি তখন আমরা এই চিহ্নটা ইউজ করে থাকি। ধরো প্রথমে তুমি একটা বছর দেওয়া থাকবে, সেই বছরকে তুমি 400 দ্বারা ভাগ করছো। হ্যাঁ, 400 দ্বারা যদি ভাগ না যায় তখন তুমি কি করবা? তোমার হাতে অপশন হচ্ছে তুমি সেটাকে 100 দ্বারা ভাগ করবা। 100 দ্বারা যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেটা লিপ ইয়ার না। আর যদি 100 দ্বারা ভাগ করে সেটা নিঃশেষে বিভাজ্য না হয় তখন আমাদের সেটাকে আবার 4 দ্বারা ভাগ করতে হয়। সো 4 দ্বারা ভাগ করা গেলে সেটা হচ্ছে লিপ ইয়ার। তখন কিন্তু অথবা, তখন এই যে অর এই জিনিসটা কিন্তু চলে আসবে। ব্যাপারটা এরকম হবে, আমি একটু বুঝাই তোমাদেরকে। ধরো এখানে একটা ইয়ার দেওয়া আছে, সেই ইয়ারটা আমি ভাগ করে আমাদের ভাগশেষকে আনতে হবে। 400 দ্বারা ভাগ করে আমাদের ভাগশেষ আনতে হবে 0, ভাগশেষকে আনতে হবে 0 আনতে হবে। বুঝে গেছে? আচ্ছা, তো ধরো ওই ইয়ারটাকে 400 দ্বারা ভাগ করে ভাগশেষ 0 আসে নাই, তাহলে আমাদের কি করতে হবে? অথবা দিয়ে কাজ করতে হবে। তো তুমি যখন সি প্রোগ্রামে অথবা জিনিসটা লিখবা তখন তোমার এভাবে লিখতে হবে, এরকম দুইটা টান দিতে হবে। ঠিক আছে? দুইটা টান দিতে হবে। তারপর তুমি লিখবা ওই বছরটাকে যদি 100 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি আমরা কি আনতে পারি, ভাগশেষ যদি আমরা 0 নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে সেটা কিন্তু কি হবে না? লিপ ইয়ার হবে না। অর্থাৎ সরি, এখানে একটু ভুল হয়েছে, এখানে আমাদের এটা হবে এভাবে। হ্যাঁ, এভাবে হবে। অর্থাৎ ওই ইয়ারটাকে যদি 400 দ্বারা, ওই ইয়ারটাকে যদি 100 দ্বারা ভাগ করা না যায়, ওই ইয়ারটাকে যদি 100 দ্বারা ভাগ করা না যায়, অর্থাৎ ওই ইয়ারটাকে 100 দ্বারা ভাগ করে ভাগশেষ 0 আসতে পারবে না, কিন্তু ওই ইয়ারটাকে আমাদের 4 দ্বারা ভাগ করে ভাগশেষ 0 আসতে হবে। এই বিষয়টা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে তোমাদের জন্য, আমি বুঝতে পারতেছি। এটা তুমি জাস্ট সিম্পলি চিন্তা করো। হ্যাঁ, আমি বিষয়টা বুঝাতে যাচ্ছি। এখানে লিপ ইয়ার বের করার ক্ষেত্রে 3টা বিষয় আছে। একটা হচ্ছে যে ইয়ারটা দেওয়া থাকবে
সেই ইয়ারটাকে তুমি যদি 400 দ্বারা ভাগ করে যদি ভাগশেষ শূন্য চলে আসে, তাহলে সেটা হচ্ছে লিপ ইয়ার। ঠিক আছে, যদি কোনো কারণে ওই ইয়ারটা নিঃশেষে বিভাজ্য না হয়, ভাগশেষ যদি শূন্য না আসে, তখন তোমার অথবা দিয়ে কাজ করতে হবে। কি করবা তখন? এই যে অথবা এই কথাটা যখন আসবে, তখন তুমি এই চিহ্নটা ইউজ করবে। এটা হচ্ছে লজিক্যাল অর। মানে আমি তোমাদেরকে মূলত লজিক্যাল অরটা বোঝানোর জন্যই এই কথাগুলা নিয়ে আসলাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে তুমি বাকি যে কাজগুলো করবা সেগুলো তো হচ্ছে, যেমন যদি 400 দ্বারা ভাগ করা না যায়, তখন আমরা 100 দিয়ে নিঃশেষে বিভাজ্য হচ্ছে কিনা দেখব। যদি বিভাজ্য না হয়, অর্থাৎ ভাগশেষ যদি শূন্য না আসে, এরপরে এবং ওই ইয়ারটাকে যদি 4 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি শূন্য আসে, তখন সেটা লিপ ইয়ার হয়। সো ব্যাপারটা এরকম বোঝার দরকার নাই। আমরা ফিউচারে এগুলো সম্পর্কে আরও বিস্তারিত কথা বলবো যখন আমরা প্রোগ্রাম করব। তোমাদের ইনিশিয়ালি যে বিষয়টা বুঝতে হবে, লজিক্যাল অর অপারেটর এবং লজিক্যাল অ্যান্ড অপারেটর কখন ইউজ করা হয়, এই ব্যাপারটা বুঝলে হচ্ছে। তাহলে মূল কথাটা হলো, যখন অ্যান্ড সাউন্ডটা আসবে, মানে তুমি যখন অ্যান্ড বলবা সি প্রোগ্রামের ভাষায়, তখন আমরা এই চিহ্নটা ইউজ করব। আর তুমি যখন অর বলবা, তখন তুমি সি প্রোগ্রামে লজিক্যাল অর অপারেটরটা ইউজ করবা। ঠিক আছে, আচ্ছা, এবার আসো, যদি এমনটা আমাদেরকে বলে যে নট যদি বলা হয়, তাহলে লজিক্যাল নটটা কেমন হবে? জাস্ট এই চিহ্নটা। সো এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবা। লজিক্যাল অ্যান্ড অপারেটর কোনটা জিজ্ঞেস করলে অ্যান্সার করবা এটা, লজিক্যাল অর অপারেটর কোনটা জিজ্ঞেস করলে অ্যান্সার করবা এটা, আর যদি বলা হয় লজিক্যাল নট কোনটা, তখন তুমি অ্যান্সার করবা এটা। বুঝতে পারছো কথা? ওকে, ফাইন। এবার আসো, আমরা কথা বলবো অ্যাসাইনমেন্ট অপারেটর সম্পর্কে। এটা গুরুত্বপূর্ণ, বিকজ লুপের ক্ষেত্রে এটা দেওয়া থাকে, আমরা অনেকেই কিন্তু এই জিনিসটা বুঝতে পারি না। অ্যাসাইনমেন্ট অপারেটর একটু খেয়াল করো। এই যে অ্যাসাইনমেন্ট অপারেটরের ক্ষেত্রে চিহ্নগুলো আমরা কখন এই যে চিহ্ন যেগুলো দেখতে পাচ্ছ, এই চিহ্নগুলো আমরা কখন কোনটা ইউজ করব, এটা একটু ভালো করে বুঝতে হবে। তোমাদের বুঝতে হবে, একটু খেয়াল করবা। ধরো এরকম দেওয়া আছে a ইকুয়াল বি প্লাস 3 দেওয়া আছে। এখানে খেয়াল করো, এখানে দুইটা ভিন্ন চলক দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? দুইটা ভিন্ন চলক, একটা হলো a আর একটা হলো b। যখন দুইটা ভিন্ন চলক দেওয়া থাকবে, তখন আমরা সেটাকে ইকুয়াল আকারে লিখব, অর্থাৎ a ইকুয়াল b প্লাস 3। ঠিক আছে, এখানে b একটা ভিন্ন চলক, a একটা ভিন্ন চলক। যদি আমাদেরকে দেওয়া হয় এভাবে, ধরো x ইকুয়াল y প্লাস ধরো 5, এখানে প্লাস না হয়ে মাইনাসও হতে পারে, কোনো অসুবিধা নাই। যদি দুইটা ভিন্ন চলক থাকে, তখন আমরা এভাবে লিখব, অর্থাৎ ইকুয়াল সাইন দিয়ে, এদিকে x আছে, এদিকে y প্লাস 5। যদি চলক কি হয়? ভিন্ন হয়। বাট যদি চলক সেম হয়, প্রথম যে লাইনটা আছে, মানে প্রথম এটার এক্সপ্লেনেশন তোমরা পাইলা, যদি ভিন্ন চলক হয়, তখন আমরা ইকুয়াল সাইনটা ইউজ করব। এখানে y আছে, এখানে x আছে, দুইটা ভিন্ন চলক। সো আমরা x এর মানের সাথে 5 যোগ করে যে যোগফলটা আসবে, সেটাকে আমরা y চলকের মধ্যে রাখব। ধরো তুমি x এর মান হলো 2, তাহলে 2 এর সাথে তুমি যদি 5 যোগ করো, তোমার যোগফল কত হবে? 7 হবে। সেক্ষেত্রে y এর মানটা কি হবে? y এর মানটা হবে 7। বোঝা গেছে? দুইটা ডিফারেন্ট চলক এখানে আছে। সো x এর মানের সাথে আমরা কোন একটা সংখ্যাকে যোগ করে যে যোগফলটা পাবো, সেটা y চলকের মধ্যে যাবে। একইভাবে আমি যদি বলি যে b ইকুয়াল a প্লাস 100, তাহলে তুমি ধরো a এর মান এখানে দিল 10, তাহলে 10-এর সাথে যদি আমরা 100-কে যোগ করি, আমাদের যোগফল কত আসবে? 110 আসবে। 110-কে মানে যোগফল যে 110টা আমাদের আসলো, সেটা কোন চলকের মধ্যে যাবে? এই বি চলকের মধ্যে যাবে। বুঝছো? যখন চলক ডিফারেন্ট হবে, তখন মাঝখানে ইকুয়াল সাইনটা বসবে। এবার আসো, কখন আমরা এভাবে লিখব? প্লাস ইকুয়াল আমরা কখন লিখব? এই যে x প্লাস ইকুয়াল 5, এই জিনিসটা আমরা কখন লিখব? খেয়াল করবা একটু। ধরো আমি এখানে লিখলাম a ইকুয়াল a প্লাস 10, a ইকুয়াল a প্লাস 10। তাহলে তুমি দেখতে পাচ্ছ এই যে ইকুয়াল সাইনের আগে এবং পরে কিন্তু দুইটা সেম চলক দেওয়া আছে। সো যদি ইকুয়াল সাইনের আগে এবং পরে দুইটা সেম চলক দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে লিখবো এভাবে। কিভাবে লিখবো? a
এই প্লাস চিহ্নটাকে আমরা সামনে নিয়ে আসব, তারপর আমরা ইকুয়াল সাইনটা লিখব, তারপর আমরা কি দিব, শুধু 10টাকে লিখব। তাহলে এ ইকুয়াল এ প্লাস 10 যে কথা, ঠিক একইভাবে এ প্লাস ইকুয়াল 10 কিন্তু মানে একই কথা, এখানে কোনো পার্থক্য নাই, বুঝছো? আবার ক্লিয়ার করে আমি ব্যাপারটা, ধরো বলা হচ্ছে বি ইকুয়াল বি, সরি, আচ্ছা এখানে দেখো বি ইকুয়াল বলা হচ্ছে বি প্লাস 50, বি ইকুয়াল বি প্লাস 50। সো খেয়াল করো, এই যে ইকুয়াল সাইনের আগে এবং পরে কিন্তু সেম চলক দেওয়া আছে। তো আমরা যখন এই যে উভয় পাশে সেম চলক দেখব, এটাকে আমরা এভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি বি ইকুয়াল, প্লাস চিহ্নটা আমরা আগে নিয়ে আসব, তারপর ইকুয়াল চিহ্নটা দিব, এখানে যে মানটা দেওয়া আছে সেটা আমরা লিখে দিব। তার মানে বি প্লাস ইকুয়াল 50 এবং বি ইকুয়াল বি প্লাস 50 কিন্তু একই কথা। মূল বিষয়টা হচ্ছে যদি চলকগুলো ডিফারেন্ট হয় তখন আমরা ইকুয়াল সাইন দিয়ে লিখব। প্রথমে যে এখানে দেখতে পাচ্ছ, যদি চলকগুলো সেম হয় তখন আমরা প্লাস, মাইনাস, মডুলাস বা ইনটু এর যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলোকে আগে লিখব, তারপর ইকুয়াল সাইনটা লিখব, তারপর আমরা সংখ্যাটাকে লিখব। বোঝা গেছে কথা? ওকে, সো বাকিগুলোর ক্ষেত্রে সেম নিয়ম। এই যে এখানে x মাইনাস ইকুয়াল 5 দেখতে পাচ্ছ, এর মানে হচ্ছে x ইকুয়াল x মাইনাস 5। যেহেতু ইকুয়াল সাইনের আগে এবং পরে দুইটা চলক সেম, এর জন্য আমরা কি করলাম, মাইনাস চিহ্নটাকে হচ্ছে ইকুয়াল সাইনের আগে লিখলাম, তারপর শুধুমাত্র সংখ্যাটাকে লিখলাম। অর্থাৎ এটা দ্বারা যেটা বোঝাচ্ছে, এটা দ্বারাও কিন্তু সেম জিনিসটাকেই বোঝাচ্ছে। আবার খেয়াল করো, এখানে লিখলাম x ইকুয়াল x ইন্টু 5। সো যেহেতু চলকের আগে এবং পরে যেহেতু দুইটা চলকই সেম আমরা দেখতে পাচ্ছি, আমরা যে কাজটা করব, এই যে ইনটু এর যে চিহ্নটা আছে সেটা আমরা ইকুয়াল সাইনের আগে লিখব, তারপরে ইকুয়াল সাইনটা লিখব, তারপর জাস্ট সংখ্যাটা লিখে দিব। তার মানে এটা আর এটা কিন্তু একই কথা। এমসিকিউতে কিন্তু প্রায় সময় আসে নিচের কোনটি তোমার অ্যাসাইনমেন্ট অপারেটর, অথবা এমসিকিউতে এইটা আসবে। ধরো তোমাকে প্রশ্নটা করা হলো এইভাবে যে এ ইকুয়াল 5 দেওয়া আছে, তোমাকে বলা হচ্ছে এ ইকুয়াল 5 হলে এ ইন্টু ইকুয়াল 2, হ্যাঁ, এর মান কত, হ্যাঁ, এটা তোমাকে বলা হচ্ছে। আচ্ছা, আশফাক বলতেছে অনেকদিন পরে আপনার ক্লাস দেখে আপনাকে মিস করতেছি ভাই। হ্যাঁ, আসলেই অনেক দিন পর, তোমাদের সেই 24 সালের পরীক্ষায় লাস্ট তোমাদের সাথে দেখা হয়েছে। তো খেয়াল করো, তো তোমাকে বলা হলো যে এ ইন্টু ইকুয়াল 2 এর মান কত। যদি এ ইকুয়াল 5 হয়, যদি 5 হয়, তাহলে এ ইন্টু ইকুয়াল 2 এর মান কত? তাহলে অ্যান্সারটা কি হতে পারে? আমরা জানি, এখানে খেয়াল করবা, আমরা জানি এ ইন্টু ইকুয়াল মানে হচ্ছে এ ইকুয়াল এ ইন্টু 2, তাই না? এটা আমরা জানি। তাহলে এখানে যদি আমরা এর মানটা বসাই দেই, ধরো এখানে তোমাকে বলছে, আচ্ছা আমি প্রশ্নটা আরো ক্লিয়ার করি। ধরো তোমাকে দিচ্ছে এ ইকুয়াল 2, এটা হলে তোমাকে প্রশ্ন করা হলো এ ইন্টু ইকুয়াল 2 এর ক্ষেত্রে হ্যাঁ এর মান কত, এটা তোমাকে প্রশ্ন করা হলো। তাহলে এ ইকুয়াল 2 হলে এ ইন্টু ইকুয়াল 2 এর ক্ষেত্রে এর মানটা কত? এখন প্রশ্নটা আশা করি ক্লিয়ার। তাহলে আমরা আগে থেকেই জানি এ ইন্টু ইকুয়াল 2 মানে হলো এ ইকুয়াল এ ইন্টু 2। আমরা যদি এখানে এর মান 2টা বসাই দেই তাহলে কত হবে? 4 হবে। সো এর মান কত হবে? এর মান হবে এ ইকুয়াল 4। হ্যাঁ, যদি আমরা 5 দিতাম তাহলে 10 হতো। আশা করি ক্লিয়ার।
ব্যাপারটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। ঠিক একইভাবে দেখো, ঠিক একইভাবে এই যে এটার মানে হলো এক্স ইকুয়াল এক্স ডিভাইডেড বাই 5, বোঝা গেছে কথা? আবার দেখো এটার মানে হচ্ছে এক্স ইকুয়াল এক্স মডুলাস 5। সো যখন উভয় দিকে চলক সেম হবে তখন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এই যে ডিভাইডের যে চিহ্নটা আছে, মানে ভাগফল নির্ণয় করার জন্য যে চিহ্নটা আছে এবং ভাগশেষ বের করার জন্য যে চিহ্নটা আছে বা বাকি যেগুলো আছে আর কি, যদি উভয় দিকে চলক সেম হয় আমরা প্লাস মাইনাস ভাগফল বের করার চিহ্ন বা মডুলাস চিহ্ন বা ইনটু চিহ্ন এটা আগে বসাবো, তারপর ইকুয়াল সাইনটাকে বসাবো, তারপর হচ্ছে আমরা এরপরে যে সংখ্যাটা দেওয়া আছে, যে মানটা দেওয়া আছে সেটা আমরা বসিয়ে দিব। আশা করি ব্যাপারগুলো তোমাদের কাছে ক্লিয়ার। সো অ্যাসাইনমেন্ট অপারেটর তোমাদের কাছে ক্লিয়ার কিনা একটু বলো, এটা তোমাদের কাছে ক্লিয়ার? আচ্ছা, অ্যাসাইনমেন্ট অপারেটর এটা তোমাদের কাছে ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এরপরে যাচ্ছি, খেয়াল করবা। এরপরে আমরা কথা বলবো এখন আরো গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে মানে আরো গুরুত্বপূর্ণ একটা অপারেটর, সেটা হলো ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর। এটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করবা। তো ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর জিনিসটা আসলে কি? দেখো আমরা যখন লুপের কাজগুলো করব তখন আমাদের কিন্তু এই যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট এটাও আমরা প্রায় সময় দেখতে পাই। অর্থাৎ লুপের কাজ করতে গেলে তুমি দেখবা সেখানে অ্যাসাইনমেন্ট অপারেটর থাকতে পারে অথবা সেখানে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর থাকতে পারে। সো এই জিনিসটা আসলে কি খেয়াল করবা। ধর একটা চলক দেওয়া আছে, চলকটা হলো এ। চলকটা কি? চলকটা হচ্ছে এ। হ্যাঁ, খেয়াল রাখবা, একটা চলক দেওয়া আছে, চলকটা হলো এ। হ্যাঁ, তো আমরা যদি এ ইকুয়াল এ প্লাস 1 লিখি, এর মানে হচ্ছে আমরা যদি এ ইকুয়াল এ প্লাস 1 লিখি, অথবা ধরো এক্স ইকুয়াল এক্স প্লাস 1 যদি আমরা লিখি, অথবা বি ইকুয়াল বি প্লাস 1 যদি আমরা লিখি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরের সাহায্যে খুব সহজে এটাকে আমরা লিখতে পারি। তাহলে কিভাবে আমরা লিখব? আমরা এটাকে লিখতে পারি এভাবে, এ যেহেতু উভয় দিকে আমরা দেখতে পাচ্ছি চলক সেম, আমরা যে কাজটা করতে পারি প্লাস সাইনটাকে আমরা আগে লিখব, তারপর আমরা ইকুয়াল সাইনটা দিব, দেন এখানে 1 আছে, 1টাকে আমরা বসিয়ে দেব। ঠিক আছে? ওকে, ঠিক এটার ক্ষেত্রে আমরা একই কাজটা করতে পারি, যেহেতু উভয় দিকে চলক সেম, আমরা একটু আগে পড়ে আসছি অ্যাসাইনমেন্ট অপারেটর। তাহলে আমরা যে কাজটা করব, এক্স লিখব, এই যে প্লাস সাইনটা দেওয়া আছে সেটাকে আমরা লিখলাম, এরপর ইকুয়াল সাইনটা দিলাম, এখানে আমরা 1 লিখতে পারি। আবার এটার ক্ষেত্রে আমরা সেম কাজটা করতে পারি, উভয় দিকে যেহেতু চলক সেম, আমরা যে কাজটা করতে পারি বি লিখে এই প্লাস সাইনটাকে আমরা লিখলাম, তারপর আমরা ইকুয়াল সাইনটা দিয়ে আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি, মানে সংখ্যা যেটা দেওয়া আছে সেটাকে আমরা এদিকে লিখতে পারি। অর্থাৎ এটা এটা এবং এটা এটা এবং সর্বশেষ এটা এবং এটা, এগুলো কিন্তু সেম, কোনো পার্থক্য নাই। তো খেয়াল করবা, তুমি এ ইকুয়াল এ প্লাস 1টাকে অ্যাসাইনমেন্ট অপারেটরের সাহায্যে এভাবে লিখতে পারবা, এবং এক্স ইকুয়াল এক্স প্লাস 1কে এভাবে লেখা যাবে, আবার বি ইকুয়াল বি প্লাস 1কে এভাবে লেখা যাবে, কোনো পার্থক্য নাই। বাট যদি চলকটা এক এক করে বৃদ্ধি পায়, এই যে এ ইকুয়াল এ প্লাস 1 মানে কি তুমি বুঝছো? এ ইকুয়াল এ প্লাস 1 মানে হচ্ছে যে এ চলকের যে মানটা আছে সে মানটা এক এক করে বৃদ্ধি পাবে, এক এক করে কি হবে? বৃদ্ধি পাবে। ধরো তুমি এ এর মান, প্রথমে হচ্ছে এ এর মান 1, সো 1 এর সাথে 1 যোগ হলে কত হবে? 2 হবে, সো এ এর মানটা হবে 2। আবার ধরো এ এর মানটা আমরা ধরলাম 2, তাহলে 2 এর সাথে 1 যোগ হয়ে 3 হবে, তাহলে এ এর মানটা হবে 3। আবার ধরো আমরা 2 এর পরে 3 ধরলাম, তাহলে 3 এর সাথে 1 যোগ হয়ে কত হবে? 4 হবে, তার মানে এ এর মানটা কি হবে? এ এর মানটা হবে তোমার 4। বুঝতে পারছো কথা? তো এটাকে যদি কোনো একটা ভ্যারিয়েবল এক এক করে বৃদ্ধি পায়, কোনো একটা চলকের মান যদি আমরা দেখি যে এক এক করে বৃদ্ধি পাচ্ছে, এটাকে আমরা তখন একটা কাজ করতে পারি। কি করতে পারি?
তখন এই জিনিসটাকে আমরা এভাবে না লিখে, এভাবে লিখলে কোনো অসুবিধা নাই, তবে এভাবে আমরা না লিখে এভাবে লিখতে পারি এ প্লাস প্লাস। এ কি লিখতে পারি? প্লাস প্লাস। এটাকে আমরা বলি ইনক্রিমেন্ট। হ্যাঁ, এটাকে আমরা কি বলি? ইনক্রিমেন্ট অপারেটর। মানে এক এক করে বৃদ্ধি পাচ্ছে। কত করে বৃদ্ধি পাচ্ছে? এক এক করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে এই জিনিসটাকে তুমি অ্যাসাইনমেন্ট অপারেটরের সাহায্যে লিখতে পারবা, আবার তুমি চাইলে ইনক্রিমেন্ট অপারেটরের সাহায্যে লিখতে পারবা। অর্থাৎ কোনো চলকের পরে যদি ডাবল প্লাস থাকে, তোমার বুঝতে হবে এখানে এক এক করে বৃদ্ধি পাবে। মান কত করে বৃদ্ধি পাবে? এক এক করে বৃদ্ধি পাবে। অর্থাৎ এই যে এ প্লাস প্লাস, এটার মানে হচ্ছে এ ইকুয়াল এ প্লাস ওয়ান। যদি আমি তোমাকে বলি ধরো এরকম দেওয়া আছে বি প্লাস প্লাস, মানে বি চলকের পরে দুইটা প্লাস দেওয়া আছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে বি ইকুয়াল বি প্লাস ওয়ান। বুঝছো? সো যদি কোনো চলকের পরে ডাবল প্লাস থাকে, বুঝতে হবে ওই চলকের সাথে এক যোগ হতে থাকবে। একটা কন্ডিশন পর্যন্ত এটা এক যোগ করতে থাকবে। হ্যাঁ, ধরো বি এর মান শুরুতে 0, 0-এর সাথে 1 যোগ করে বি এর মানটা 1 হবে। বি এর মান আবার ধরো 1 হলো, 1-এর সাথে 1 যোগ করে হচ্ছে এই বি এর মানটা কি হবে? 2 হবে। বি এর মানটা ধরো 2 হলো, তাহলে 2-এর সাথে 1 যোগ করে 3 হবে। অর্থাৎ বি প্লাস প্লাস মানে হচ্ছে বি এর সাথে এক যোগ হতে থাকবে। আশা করি এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। এখন এই যে কোনো একটা চলকের পরে যদি ডাবল প্লাস থাকে, সেক্ষেত্রেও আমরা যে কাজটা করব, মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি। যদি কোনো একটা চলকের সামনেও যদি ডাবল প্লাস থাকে, সেক্ষেত্রে আমরা ঠিক এই সেম জিনিসটা লিখতে পারি। অর্থাৎ এটার মানেও কিন্তু বি ইকুয়াল বি প্লাস ওয়ান। তবে এই দুইটার মধ্যে, আচ্ছা ফাহিম আমাকে বলছে ভাইয়া এ প্লাস ওয়ান লিখলে হবে না? হবে, বাট আমাদের বুঝতে হবে যে তুমি যেটাই লিখো নো প্রবলেম, তুমি চাইলে এভাবে লিখতে পারো। মানে এই জিনিসটাকে, এই যে বি প্লাস প্লাস যে আমি লিখলাম, তুমি চাইলে এই জিনিসটাকে এভাবে লিখতে পারো, বি ইকুয়াল বি প্লাস ওয়ান লিখতে পারো। তুমি চাইলে আবার এটাকে এভাবে লিখতে পারো যে বি প্লাস ইকুয়াল ওয়ান লিখতে পারো, কোনো অসুবিধা নাই। এটাও কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর, আর এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা হচ্ছে নর্মাল, মানে সাধারণ যে আমরা ক্যালকুলেশন করি এটা, আর এটা হলো ইনক্রিমেন্ট অপারেটর। তিনভাবেই কিন্তু সঠিক, কোনোটাই ভুল না, ঠিক আছে? তবে আমাদের প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানতে হবে। কেন? যদি উদ্দীপকে আমাদেরকে এটা দেয়, তাহলে এটার মানে আমার বুঝতে হবে। যদি উদ্দীপকে আমাকে এটা দেয়, তাহলে এটার মানে আমার বুঝতে হবে। যদি এমসিকিউতে বলে এই জিনিসটাকে ইনক্রিমেন্ট অপারেটরের সাহায্যে লিখো, তখন আমার বুঝতে হবে বি প্লাস ইকুয়াল ওয়ান, এটাকে আমরা কিভাবে ইনক্রিমেন্ট অপারেটরের সাহায্যে লিখতে পারবো, এই জিনিসটা হচ্ছে আমার বুঝতে হবে। ঠিক আছে? সো এটাও কারেক্ট, এটাও কারেক্ট, এটাও কারেক্ট, কোনোটাই হচ্ছে ভুল না। বোঝা গেছে? ওকে, এবার আসো, যদি কোনো একটা চলকের সামনে প্লাস থাকে, ধরো এই যে প্লাস প্লাস বি দিছে, এটার মানেও কিন্তু বি ইকুয়াল বি প্লাস ওয়ান। কোন একটা চলকের সামনে যদি ডাবল প্লাস থাকে, এটার মানে যে কথা, এটাও কিন্তু সেম কথা, বাট একটা বেসিক পার্থক্য আছে। এটাকে আমরা বলি হচ্ছে প্রিফিক্স। এটাকে আমরা কি বলি? প্রিফিক্স। যখন প্লাস কোন একটা চলকের সামনে যুক্ত হবে, তখন এটাকে আমরা বলি প্রিফিক্স। আর যখন প্লাস এটা কোনো চলকের পরে যুক্ত হবে, তখন এই জিনিসটাকে আমরা বলি পোস্ট ফিক্স। কি বলি? পোস্ট ফিক্স। সো যদি প্রিফিক্স হয় সেটা এবং পোস্ট ফিক্স হয় সেটা, এই দুইটার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। কাজ কিন্তু সেম, মানে দুইটার ক্ষেত্রেই কিন্তু এক করে যোগ হবে, বাট পার্থক্যটা কি আমি একটু বলতেছি তোমাদেরকে। দেখো, বি প্লাস প্লাস যদি সেটা পোস্ট ফিক্স হয়, এটার মানে হচ্ছে বি ইকুয়াল বি প্লাস ওয়ান। আবার যদি প্লাস প্লাস বি, মানে প্লাস চিহ্নগুলো যদি আগে থাকে, ডাবল প্লাস যদি আগে থাকে, এটার মানেও কিন্তু বি ইকুয়াল বি প্লাস ওয়ান। বাট এমসিকিউর ক্ষেত্রে একটা ঝামেলা আমাদের হয়ে যায়। সেটা কি? মনে রাখবা, যদি প্লাস আগে থাকে, ডাবল প্লাস যদি কোনো চলকের আগে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার প্রোগ্রামে মানটা ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে, প্রথমবারেই কিন্তু চেঞ্জ হয়ে যাবে।
আমি একদম প্র্যাকটিক্যালি বিষয়টা বুঝাবো, খেয়াল করো। আর যদি কোনো একটা চলকের পরে ডাবল প্লাস থাকে তখন কিন্তু মানটা প্রথমে চেঞ্জ হবে না, দ্বিতীয়বার থেকে চেঞ্জ হবে। তাহলে ব্যাপারটা একটু খেয়াল করবা। ধরো আমরা একটা প্রোগ্রাম লিখতেছি, এখানে প্রোগ্রামটা বোঝার কোনো দরকার নাই, তোমরা বেসিক বিষয়টা বুঝবা। খেয়াল করো, ধরো আমরা লিখলাম মেইন ফাংশন, এগুলো তোমার বোঝার দরকার নাই, বেসিক বিষয়টা খেয়াল করবা। ধরো আমি লিখলাম ইন্ট, হ্যাঁ, এরপর আমরা একটা এ চলক দিলাম আর একটা বি চলক দিলাম। এই বি চলকের মানটা তুমি ধরো, বি চলকের মানটা আমি লিখলাম 5। কি লিখলাম? 5 লিখলাম। ওকে, এরপরে আমরা এখানে একটা কাজ করলাম, সেটা কি আমরা লিখলাম এ ইকুয়াল, দেখো দেখো এ ইকুয়াল আমি লিখলাম বি প্লাস প্লাস। এ ইকুয়াল আমি কি লিখলাম? বি প্লাস প্লাস। এ ইকুয়াল কি লিখলাম? বি প্লাস প্লাস। ঠিক আছে, ওকে, বি প্লাস প্লাস আমি লিখলাম। অলরাইট, এখন আমরা এটাকে প্রিন্ট করব, আমরা এটাকে আউটপুটে দেখাবো, প্রিন্ট এফ, হ্যাঁ, %d, কাকে দেখাবো? এ কে আউটপুটে দেখাবো। সো এই প্রোগ্রামটা তোমাকে যদি এমসিকিউতে দিয়ে দেয়, এখন তোমাকে যদি বলা হয় এমসিকিউতে তোমাকে যদি বলা হয় এর মান কত, এর মান কত, তোমাকে অপশন দেওয়া হলো। ধরো অপশন ক তোমাকে বললো এর মান 5, তোমাকে অপশন খতে বললো এর মান ধরো 3, তোমাকে অপশন গতে বললো এর মান 0, তোমাকে অপশন ঘতে বললো এর মান 6। তাহলে অ্যান্সারটা কি হবে দেখি বলতে পারবা? ধরো তোমাকে এমসিকিউতে একটা প্রোগ্রাম দিল, এখন তোমরা বলতে পারবো না অনেকেই, বাট যেহেতু প্রোগ্রাম সম্পর্কে অনেকের আইডিয়া নাই, বাট বেসিক পার্থক্যটা আমি বুঝাবো যে একটা চলকের পরে প্লাস প্লাস থাকলে, একটা চলকের পরে প্লাস প্লাস থাকলে আমরা কি অ্যান্সার করবো এমসিকিউর ক্ষেত্রে, আর যদি একটা চলকের আগে প্লাস প্লাস থাকে তখন আমরা কি অ্যান্সার করব, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। খেয়াল করো, এখানে বি এর মানটা হলো 5, এখানে বি এর মানটা কি 5, বি এর মানটা কি দেওয়া আছে? 5 দেওয়া আছে। আমরা লিখলাম এ ইকুয়াল বি প্লাস প্লাস, তার মানে হচ্ছে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে না যে এ ইকুয়াল বি, মানে বি প্লাস প্লাস বলতে আমি কি বুঝাচ্ছি? বি প্লাস প্লাস বলতে আমি বুঝাচ্ছি যে বি এর যে মানটা, মানে বি এর মানের সাথে, এই যে খেয়াল করো, বি প্লাস প্লাস বলতে আমরা বুঝাচ্ছি যে বি ইকুয়াল বি প্লাস 1, মানে বি এর মানের সাথে 1 যোগ হয়ে, বি এর মানের সাথে 1 যোগ হয়ে যেই বি এর মানটা পাওয়া যাবে সেটা, মানে এ ইকুয়াল বি। এ ইকুয়াল বি বলতে আমি বুঝাচ্ছি এই যে বি ইকুয়াল বি প্লাস 1, মানে বি এর মান যেটা 5 আছে সেটার সাথে 1 যোগ হয়ে কত আসবে? 6 আসবে। 6 এটাও কিন্তু বি এর মান, যেহেতু বি প্লাস প্লাস মানে হচ্ছে বি ইকুয়াল বি প্লাস 1, তাহলে বি এর মান 5 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 6 আসবে। এই 6টাও কিন্তু কার মান? বি এর মান। তাহলে এ এর মানটা কি হবে? এর মানটা 6 হওয়ার কথা। আমাদের অ্যান্সার কোনটা সঠিক হওয়ার কথা? এই যে ঘ নাম্বারটা আমাদের অ্যান্সার হওয়ার কথা, বাট অ্যান্সার কিন্তু ঘ নাম্বারটা ভুল। অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা ভুল। তাহলে সঠিক কোনটা? সঠিক হচ্ছে অ্যান্সার ক। এখন তোমাদের প্রশ্ন হইতে পারে যে ভাইয়া হিসাবটা আমরা বুঝলাম না, আপনি নিজেই বললেন এখানে বি এর মান প্রশ্নে 5 দেওয়া আছে, আর এ ইকুয়াল বি প্লাস প্লাস এটার মানে হচ্ছে এ ইকুয়াল বি প্লাস 1, যেহেতু আমরা জানি বি প্লাস প্লাস মানে হচ্ছে বি ইকুয়াল বি প্লাস 1, তার মানে বি এর মান যেটা 5 দেওয়া আছে তার সাথে 1 যোগ হয়ে এই বি এর মান 6 আসবে, এবং বি এর মান যেহেতু 6, তাহলে এ ইকুয়াল বি মানে হচ্ছে এ এর মানও 6 হবে। ব্যাপারটা তো এমনই হওয়ার কথা, বাট আমাদের মনে রাখতে হবে যদি কোনো একটা চলকের পরে প্লাস প্লাস থাকে, মানে সেটা যদি পোস্ট ফিক্স হয় তখন কিন্তু প্রথমবার মানটা চেঞ্জ হবে না। প্রথমবার মানটা কি হবে না? চেঞ্জ হবে না। তাহলে প্রথমবার এখানে যে মানটা দেওয়া থাকবে সেটাই অ্যান্সার হবে। তো এখানে বি এর মান কি দেওয়া আছে? 5 দেওয়া আছে, এবং এখানে বি প্লাস প্লাস দেওয়া আছে, অর্থাৎ বি চলকের পরে প্লাস কয়টা আছে? 2টা আছে, মানে পোস্ট ফিক্স দেওয়া আছে। যদি পোস্ট ফিক্স দেওয়া থাকে তাহলে মানটা চেঞ্জ হবে না প্রথমবার, সেকেন্ড টাইম থেকে কিন্তু মানটা চেঞ্জ হবে। সেকেন্ড টাইম কিন্তু যদি তোমাকে বলা হতো এর মান দ্বিতীয়বার কত হবে, তখন অ্যান্সার হবে 6, বাট এর মান প্রথমবার কি হবে? এর মান প্রথমবার
শুধু 5 হবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে অ্যান্সার হবে কি ক। এখন এখানে ধরো একটু চেঞ্জ করে তোমাকে একটু চেঞ্জ করে দিল, প্রশ্নটা এইভাবে দিল তোমাকে, তোমাকে বলা হলো ইন্ট, খেয়াল করবা, ইন্ট এখানে ধরো এ দিল, এখানে বি এর মান তোমাকে দিল ধরো 5 আবারও, হ্যাঁ, কিন্তু এখানে একটা ঘটনা ঘটাই দিছে। কি ঘটাইছে দেখো, এ এখানে কি করলো ইকুয়াল তোমাকে দিল প্লাস প্লাস বি। আগে ছিল পোস্ট ফিক্স, মানে বি এর পরে ডাবল প্লাস ছিল, বাট এখন আছে প্রিফিক্স, বি এর আগে ডাবল প্লাস আছে। বুঝতে পারছো কথা? আচ্ছা, তো এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয়, ধরো এখানে তোমাকে দিল প্রিন্ট এফ, এই জিনিসটা অনেকেই বুঝবে না, বুঝার কোনো দরকার নাই, ঠিক আছে? তোমার কাজ হচ্ছে শুধু এ এর মানটা কত হবে সেটা বলা, হ্যাঁ, এ এর মানটা কত হবে সেটা বলা। আচ্ছা, আমাকে বলছে প্রশ্ন কি প্রথম দ্বিতীয় উল্লেখ থাকবে? হ্যাঁ, যদি প্রথম উল্লেখ থাকে তখন তুমি যেটা আছে ওটাই বসাবা, আর যদি দ্বিতীয় বলে, মানে পোস্ট ফিক্সের ক্ষেত্রে যদি দ্বিতীয় বলে তাহলে তুমি সেটার সাথে এক যোগ করবা, আর যদি কোনো কিছু উল্লেখ না করে তাহলে যেটা দেওয়া আছে তুমি সেটাই বসাই দিবা। এখন ধরো আমাদেরকে যদি প্রশ্নে বলা হয়, এখানে আমাদেরকে কি দিছে, প্রিফিক্স দিছে না, হ্যাঁ, মানে বি চলকের আগে আমরা ডাবল প্লাস দেখতে পাচ্ছি। এখানে যদি আমাদেরকে বলা হয় এর মান কত, কি বলা হয়, এর মান কত, ধরো আমাদেরকে ক অপশনে দিল এর মান 5, খ অপশনে আমাদেরকে দিল এর মান 6, গ অপশনে দিল আমাদেরকে এর মান 0, আবার ঘ অপশনে আমাদেরকে দিল, এটা থেকে এমসিকিউ কিন্তু প্রায় আসে, ঘ অপশনে আমাদেরকে দিল ধরো এখানে এর মান ধরো 10। তাহলে খেয়াল করবা, একটু খেয়াল করো, তো আমরা দেখতে পাচ্ছি যে চলকের আগে ডাবল প্লাস, এই যে এই চলকের আগে ডাবল প্লাস দেওয়া আছে, এটা হচ্ছে প্রিফিক্স। যদি চলকের আগে ডাবল প্লাস থাকে তাহলে প্রথমবারই মানটা পরিবর্তন হয়ে যাবে, প্রথমবারই কি হবে, মানটা পরিবর্তন হবে। তার মানে এই লাইনটাকে যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে কি পাবো, আমরা পাবো এ ইকুয়াল বি প্লাস 1 পাবো, এ ইকুয়াল বি প্লাস 1 আমরা পাচ্ছি। যদি চলকের আগে ডাবল প্লাস থাকে, মানে ইনক্রিমেন্টটা যদি প্রিফিক্স হয়, প্রি মানে হচ্ছে আগে, হ্যাঁ, সো ডাবল প্লাস যদি চলকের আগে যুক্ত হয় তাহলে প্রথমবারই মানটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে বি এর মান কত দেওয়া আছে প্রশ্নে, 5 দেওয়া আছে, 5-এর সাথে 1 যোগ হলে কত হবে 6, তার মানে এই বি এর মানটা 6। সো আমরা যেহেতু এ ইকুয়াল বি লিখলাম, মানে এ এবং বি এর মান সমান লিখলাম, এ বি এর মান যদি 6 হয় তাহলে এ এর মান কি হবে, 6 হবে। তাহলে যদি কোন একটা চলকের আগেই ডাবল প্লাস থাকে, ইনক্রিমেন্টটা যদি প্রিফিক্স হয়, তাহলে আমাদের মানটা কি আসবে, মানটা আসবে 6, হ্যাঁ, এখন কিন্তু 5 লেখা যাবে না। তার মানে কি বুঝলা, তার মানে হচ্ছে স্যার যদি পোস্ট ফিক্স থাকে, চলকের পরে যদি ডাবল প্লাস থাকে, প্রথমবার মানের কোনো পরিবর্তন হয় না, এখানে যে মানটা দেওয়া আছে সেটাই বসে যাবে, সেটাই অ্যান্সার হবে, যেটা আমরা একটু আগে দেখে আসলাম। আর যদি আমরা দেখতে পাই, কি দেখতে পাই, যদি আমরা দেখতে পাই যে এটা প্রিফিক্স দেওয়া আছে, চলকের আগেই ডাবল প্লাস দেওয়া আছে, সেক্ষেত্রে প্রথমবারই মানটা চেঞ্জ হয়ে যাবে। বুঝে গেছে কথা? ওকে, আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। ওকে, এই যে সেম কাহিনীগুলো আবার ডিক্রিমেন্টের ক্ষেত্রে সেম। আমরা এতক্ষণ পড়ে আসলাম ইনক্রিমেন্ট, অর্থাৎ কোনো চলকের, খেয়াল রাখবা, কোনো চলকের পরে যদি ডাবল প্লাস থাকে, মানে পোস্ট ফিক্স হয়, সেক্ষেত্রে আমরা এক যোগ করব। ধরো দেওয়া আছে এক্স প্লাস প্লাস অথবা প্লাস প্লাস এক্স, এটার মানেও হচ্ছে এক্স ইকুয়াল এক্স প্লাস 1, এটার মানেও কিন্তু এক্স ইকুয়াল এক্স প্লাস 1। পার্থক্যটা হচ্ছে আগে প্লাস থাকলে প্রথমবারই মানটার সাথে এক্স এর মান যেটা দেওয়া থাকবে সেটার সাথে প্রথমবারই এক যোগ হবে, আর যদি পোস্ট ফিক্স হয় তাহলে প্রথমবার যোগ হবে না, প্রথমবার এক্স এর মান যেটা প্রশ্নে দেওয়া আছে, ধরো প্রথমবার এক্স এর মান দেওয়া আছে 2, তাহলে যদি সেটা পোস্ট ফিক্স হয় আউটপুটে কিন্তু 2ই আসবে প্রথমবার, দ্বিতীয়বার থেকে মানটা চেঞ্জ হবে, 3 হবে, 4 হবে, এক এক করে যোগ হবে। বাট যদি প্রিফিক্স থাকে তাহলে প্রথমবারই এক্স এর মান 2 এর সাথে 1 যোগ হয়ে কি আসবে, আউটপুট 3 আসবে, প্রথমবারই হচ্ছে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, এক যোগ হয়ে যাবে, এটা হচ্ছে ব্যাপার। তো ঠিক এই সেম জিনিসগুলো কিন্তু আমাদের ডিক্রিমেন্টের ক্ষেত্রে হবে, ডিক্রিমেন্ট অপারেটরের ক্ষেত্রে হবে। হ্যাঁ, এই যে কোনো একটা চলকের পরে যদি ডাবল প্লাস থাকে এটাকে আমরা বলি
ইনক্রিমেন্ট বা কোনো চলকের আগে যদি ডাবল প্লাস থাকে এটাকে আমরা বলি ইনক্রিমেন্ট, যেখানে চলকের সাথে এক যোগ হয়। যেটার মধ্যে বেসিক পার্থক্য, চলকের পরে থাকলে প্রথমবার মানটা চেঞ্জ হয় না, আর চলকের আগে যদি ডাবল প্লাস থাকে তখন প্রথমবারই মানটা চেঞ্জ হয়ে যাবে, প্রথমবারই ওই চলকের মানের সাথে এক যোগ হবে। ঠিক আছে? আচ্ছা, তো ডিক্রিমেন্টের ক্ষেত্রে ব্যাপারটা কেমন? ডিক্রিমেন্টের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ধরো এ, হ্যাঁ, তো এ, এটাকে আমরা যদি লিখি এ ইকুয়াল এ মাইনাস ওয়ান লিখলাম। এই জিনিসটাকে যদি আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরের সাহায্যে লিখতে চাই তাহলে কিভাবে লিখব? আমরা লিখব এ মাইনাস ইকুয়াল ওয়ান। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, যেখানে ইকুয়াল চিহ্নের আগে এবং পরে চলক কি থাকবে? সেম থাকবে। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ঠিক আছে? আবার এটাকে যদি আমরা এই যে ডিক্রিমেন্ট অপারেটর, ডিক্রিমেন্ট মানে হচ্ছে কমে যাওয়া, ইনক্রিমেন্ট মানে হচ্ছে বাড়া, এটা আমরা জানি বেসিক। ইনক্রিমেন্ট মানে হচ্ছে বেড়ে যাওয়া আর ডিক্রিমেন্ট মানে হচ্ছে কমে যাওয়া। সো যদি কোনো একটা চলকের, আমরা দেখি কোনো একটা চলকের, এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, কোনো একটা চলকের পরে যদি ডাবল মাইনাস থাকে, কোনো একটা চলকের পরে যদি ডাবল মাইনাস থাকে, এর মানে হচ্ছে ওই চলকের মান থেকে এক এক করে কমে যাচ্ছে। মানে এ ইকুয়াল এ মাইনাস ওয়ান যে কথা, এ মাইনাস ইকুয়াল ওয়ান একই কথা, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আর এ মাইনাস মাইনাস কিন্তু একই কথা। আমরা এই জিনিসটাকে আবার এভাবে লিখতে পারি মাইনাস মাইনাস এ। তাহলে এতক্ষণ যে বিষয়গুলো বুঝায় আসলাম, এটা হচ্ছে পোস্ট ফিক্স, যেহেতু পরে আছে, পোস্ট মানে পরে, যেহেতু এ চলকের পরে দুইটা মাইনাস আছে তার মানে হচ্ছে এটা পোস্ট ফিক্স। আর এই চলকের আগে যেহেতু দুইটা মাইনাস আছে এটা হচ্ছে প্রিফিক্স। সো পোস্ট ফিক্স হলে যেটা হবে, প্রথমবার এক বিয়োগ হবে না। তুমি ধরো এর মান তোমাকে দিয়ে দিল 7, তাহলে প্রথমবার আউটপুটে 7 আসবে যদি পোস্ট ফিক্স হয়। খেয়াল রাখবা, যদি পোস্ট ফিক্স হয় অর্থাৎ এ মাইনাস মাইনাস যদি দেওয়া থাকে, তাহলে প্রথমবার এর মান যেটা দেওয়া আছে সেটাই কিন্তু আউটপুটে আসবে। দ্বিতীয়বার থেকে এক করে বিয়োগ হবে, দ্বিতীয়বার এর মান আসবে 6, তৃতীয়বার এর মান আসবে 5। কিন্তু যদি প্রিফিক্স হয় তখন কিন্তু প্রথমবারই এর যে মানটা দেওয়া আছে সেটা থেকে এক বিয়োগ করে যে মানটা আসবে সেটাই কিন্তু আউটপুটে দেখাতে হবে। কথা বুঝছো? একটু আগে যা বুঝে আসলাম তাই হচ্ছে এখানে ঘটবে। তার মানে পোস্ট ফিক্স হলে প্রথমবার মানের কোনো পরিবর্তন হবে না, মান যেটা দেওয়া আছে সেটাই আসবে। আর যদি প্রিফিক্স হয় সেক্ষেত্রে যোগের ক্ষেত্রে যেটা মান দেওয়া আছে তার সাথে এক যোগ হয়ে আউটপুট আসবে। আর যদি ডিক্রিমেন্ট হয়, ইনক্রিমেন্ট হলে এক যোগ হবে, আর যদি ডিক্রিমেন্ট হয় অর্থাৎ মাইনাস মাইনাস থাকে, মানে প্রিফিক্সের ক্ষেত্রে যদি মাইনাস মাইনাস থাকে, তাহলে প্রথমবার ওই চলক থেকে, চলকের যে মানটা দেওয়া আছে সেই মান থেকে এক বিয়োগ হয়ে আউটপুট আসবে, এক বিয়োগ হয়ে আউটপুটে আসবে। আশা করি ক্লিয়ার এটা। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো সর্বশেষ কন্ডিশনাল অপারেটর সম্পর্কে আমরা একটু কথা বলবো। এটা খুব রেয়ার, এটা খুব একটা আসে না, বাট এতক্ষণ যা বুঝাইলাম এগুলো কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে খেয়াল করো কন্ডিশনাল অপারেটরের জিনিসটা আসলে কি। সো কন্ডিশনাল অপারেটরের নিয়মটা হচ্ছে, দেখো ধরো আমরা দুইটা চলক ধরলাম, একটা চলক এ আর একটা চলক বি, একটা চলক হচ্ছে এ আর একটা চলক বি। তো তুমি একটা কন্ডিশন দিলা, কি কন্ডিশন দিলা? এই চলকের মানটা বি চলক থেকে বড়, একটা কন্ডিশন তুমি দিলা। এটাকে কিভাবে লেখা হয়? এভাবে ব্র্যাকেটের মধ্যে দিয়ে এখানে একটা কোশ্চেন মার্ক দেওয়া হয়। মানে কন্ডিশনাল অপারেটর লেখার সিস্টেমটা হচ্ছে এরকম, যে দুইটা চলক তুমি নিলা, হ্যাঁ দুইটা চলক তুমি নিলা, একটা হচ্ছে এ চলক আর একটা বি চলক। তুমি একটা কন্ডিশন দিলা, এই চলকের যে মানটা ইনপুট দেওয়া হবে সেই মানটা হচ্ছে বি চলক থেকে বড়। দুইটাকে ইকুয়াল, দুইটাকে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে রাখলা, দুইটাকে কিসের মধ্যে রাখলা? দুইটা চলককে হচ্ছে তুমি ব্র্যাকেটের মধ্যে রাখলা। তারপর তুমি কোশ্চেন মার্ক দিয়ে এরপর তুমি কি লিখবা? তুমি লিখবা স্টেটমেন্ট 1 এবং স্টেটমেন্ট 2। তুমি লিখবা, যেহেতু তুমি বলছো এ এবং বি এর মধ্যে এই চলকটা বড়, তুমি কন্ডিশন দিছো, এটা কেমনে বুঝবা? এখানে এরকম একটা কোশ্চেন মার্ক থাকবে, ঠিক আছে? তাহলে তুমি এখন লিখবা যে এ বড়, হ্যাঁ, অথবা খেয়াল করো, অথবা বি বড়। কি লিখবা? অথবা হচ্ছে কে বড়? বি বড়, ঠিক আছে? তাহলে কন্ডিশনাল স্টেটমেন্টের ব্যাপারটা হচ্ছে, তুমি যদি দুইটা চলক ডিক্লেয়ার করো, একটা চলক হচ্ছে ধরো তোমার এক্স আর একটা চলক ওয়াই, তুমি কন্ডিশন দিলা
যে এক্স লেস দেন ইকুয়াল ওয়াই, অর্থাৎ এক্স এর মানটা ওয়াই এর মান থেকে ছোট হবে। এরপর ব্র্যাকেটের মধ্যে তুমি এটাকে রাখলা, এরপর তুমি এখানে কোশ্চেন মার্ক দিলা, এরপর তুমি স্টেটমেন্ট দিচ্ছ যে আসলেই এক্স এর যে মানটা সে মানটা ওয়াই এর মান থেকে ছোট। এটা প্রথম স্টেটমেন্ট। অ্যাকচুয়ালি যদি এক্স এর মানটা ওয়াই এর মান থেকে ছোট হয় তাহলে এক্স এর মানটাকে আমরা আউটপুটে দেখাবো। আর যদি এক্স এর মানটা ওয়াই এর মান থেকে ছোট না হয়ে এক্স এর মানটা যদি বড় হয় সেক্ষেত্রে আমরা অর কি দিব, অর কার মানটা বড়, ওয়াই এর মানটা বড়। এটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর। এটা হচ্ছে কি কন্ডিশনাল অপারেটর। আশা করি ক্লিয়ার। তাহলে আমরা হচ্ছে অপারেটর জিনিসটা বুঝতে বুঝতেই তো আজকে 1 ঘন্টা চলে গেছে। সো তোমাদের কাছে এই 6টা অপারেটর কি ক্লিয়ার? এগুলো কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের এমসিকিউর জন্য এবং তোমাদের সিকিউর ক্ষেত্রে। এখানে যে অপারেটরগুলো আমরা পড়লাম প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। তবে অ্যাসাইনমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট অপারেটর, এরপর লজিক্যাল অপারেটর, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ সিকিউ দুইটা বিষয়ের ক্ষেত্রেই। আচ্ছা, তো আমরা যদি একটু পুরো বিষয়টা আবার সামারি করি তাহলে আমরা কি দেখতে পাই একটু দেখো। এই বিষয়টাতে যেন কোনো কনফিউশন না থাকে আমি আবার একটু ক্লিয়ার করে দেই। আমরা মোট হচ্ছে 6টা অপারেটর আজকে পড়লাম। কি কি অপারেটর আজকে আমরা পড়লাম? প্রথমে আমরা পড়লাম এরিথমেটিক অপারেটর, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা সাধারণ যে যোগ বিয়োগগুলো করে থাকি সেখানে আমরা প্লাস মাইনাস ইউজ করি। সি প্রোগ্রামের ক্ষেত্রে আমরা প্লাস মাইনাস ইউজ করব। এখানে কোনো পার্থক্য নাই। পার্থক্যটা শুরু হচ্ছে মূলত ইনটু থেকে। আমরা সাধারণ যখন ক্যালকুলেশন করি, সাধারণ ক্যালকুলেশনের ক্ষেত্রে ইনটু এর জন্য আমরা ক্রস সাইনটা ইউজ করি। বাট যখন আমরা সি প্রোগ্রামের ক্যালকুলেশন করব তখন এই ক্রস সাইনটার পরিবর্তে আমাদের স্টার চিহ্নটা ইউজ করতে হবে, অর্থাৎ এই চিহ্নটা ইউজ করতে হবে। ঠিক আছে? এরপর আমরা সাধারণ ভাগফল নির্ণয়ের ক্ষেত্রে এই যে এই চিহ্নটা আমরা ইউজ করি ভাগফল বের করার জন্য। কিন্তু সি প্রোগ্রামে ভাগফল নির্ণয় করার জন্য আমরা কিন্তু এই চিহ্নটা, এটা স্পেসিফিক, এটা শুধুমাত্র ভাগফলই বের করতে পারবে। এটা শুধুমাত্র কি বের করবে? ভাগফল বের করবে। এটা ভাগফল ভাগশেষ, এই যে সাধারণ যে অপারেটরটা আছে এটা এটা ভাগফল ভাগশেষ সবই বের করে আমাদের সাধারণ ক্যালকুলেশনের ক্ষেত্রে। বাট সি প্রোগ্রামের ক্ষেত্রে ভাগফল বের করার জন্য এই স্ল্যাশ চিহ্নটা আমরা ইউজ করব, আর ভাগশেষ বের করার জন্য এই মডুলাস চিহ্নটা আমরা ইউজ করব। কোন চিহ্নটা? এই মডুলাস চিহ্নটা আমরা ইউজ করব ভাগশেষ বের করার জন্য। কিসের জন্য? ভাগশেষ। শুধুমাত্র ভাগশেষটাই তুমি লিখবা। হ্যাঁ, শুরুতে আমি ক্যালকুলেশন তোমাদেরকে দেখালাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে খেয়াল করো, এরপরে আমরা তাহলে এটা বুঝলাম। এরপর আমরা দেখলাম রিলেশনাল অপারেটর। এটা থেকে এমসিকিউ আসবে, নিচের কোনটি রিলেশনাল অপারেটর। ঠিক আছে? সো এখানে দেখো, এখানে হচ্ছে এটা আমরা লেস দেন বলি, এটাকে আমরা গ্রেটার দেন বলি। লেস দেন এবং গ্রেটার দেন আমাদের নর্মাল যে ক্যালকুলেশন আছে সেখানে আমরা ইউজ করে থাকি, কোনো অসুবিধা নাই। তবে ব্যাপারটা হচ্ছে যখন লেস দেন অর ইকুয়াল আসবে, মানে হয় ছোট অথবা সমান, যখন এই ব্যাপারটা আসবে তো আমরা সাধারণত যে কাজটা করি, আমরা লেস দেন ইকুয়ালটা এভাবে লিখি। বাট সি প্রোগ্রামের ক্ষেত্রে ইকুয়াল সাইনটা পরে হবে, অর্থাৎ লেস দেন ইকুয়াল এভাবে ডান পাশে লিখতে হবে। আর যখন আমরা গ্রেটার দেন অর ইকুয়াল এই জিনিসটা আমরা লিখি তখন আমরা এভাবে লিখি, গ্রেটার দেন নিচে হচ্ছে ইকুয়াল সাইনটা দেই। বাট সি প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের লিখতে হবে গ্রেটার দেন ইকুয়াল, সবসময় ইকুয়াল সাইনটা ডান দিকে হবে। আর আমরা নর্মাল যে ইকুয়েশনগুলো হয় সেখানে আমরা একটা ইকুয়াল ইউজ করি, বাট সি প্রোগ্রামে ইকুয়াল বলতে দুইটা ইউজ করতে হবে, এরকম দুইটা ইউজ করতে হবে। হ্যাঁ, সাধারণত একটা ইউজ করা হয়, বাট এখানে কিন্তু দুইটা ইউজ করতে হবে। ওকে, এরপর নট ইকুয়াল বললে আমরা এভাবে কেটে দেই, বাট সি প্রোগ্রামের ক্ষেত্রে নট ইকুয়াল হবে এইটা। হ্যাঁ, প্রথমে এই চিহ্নটা দিবা, তারপর ইকুয়াল সাইনটা দিবা। এটা হচ্ছে রিলেশনাল অপারেটর, এগুলো মাথায় রাখতে হবে। এরপর লজিক্যাল অপারেটর আমরা পড়লাম 3টা, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, লজিক্যাল নট। লজিক্যাল অ্যান্ড অপারেটর হচ্ছে এই চিহ্নটা, এই চিহ্নটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড অপারেটর। এটার বাংলা অর্থ হচ্ছে এবং। হ্যাঁ, মানে যখন এবং কথাটা তুমি সি প্রোগ্রামে লিখবা তখন এই চিহ্নের সাহায্যে লিখতে হবে। এটা যখন ইউজ করবা তখন প্রোগ্রাম বুঝে নেবে এখানে মূলত এবং কথাটা বলা হচ্ছে। এরপর অর, লজিক্যাল অর অপারেটর হচ্ছে কোনটা? এটা।
যখন অর কথাটা অথবা কথাটা যখন তোমার প্রোগ্রামে আসবে, তুমি যখন এই চিহ্নটা ইউজ করবা, এটার মানে হচ্ছে অর, মানে অথবা। ঠিক আছে? আর যদি লজিক্যাল নট বলা হয় তাহলে হচ্ছে না, হ্যাঁ, তখন এই চিহ্নটা আমরা ইউজ করব। ওকে, এরপর আমরা দেখলাম অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরের ক্ষেত্রে আমরা কি কি দেখলাম? এই যে অ্যাসাইনমেন্ট অপারেটরের ক্ষেত্রে আমরা দেখলাম যে ইকুয়াল সাইনটা আমরা কখন ইউজ করব? ইকুয়াল এই সাইনটা হচ্ছে আমরা মূলত ইউজ করব যখন ডিফারেন্ট চলক হবে। যেমন এখানে এক্স চলক দেওয়া আছে এদিকে, এখানে ওয়াই চলক দেওয়া আছে এদিকে এক্স দেওয়া আছে, অথবা ধরো এরকম দেওয়া আছে a ইকুয়াল বি প্লাস 3 দেওয়া আছে, তাহলে এই পাশে বি দেওয়া আছে, এই পাশে এ দেওয়া আছে। যখন ডিফারেন্ট চলক হবে এবং এই ডিফারেন্ট চলকের সাথে কিছু একটা যোগ করা হচ্ছে, অথবা বিয়োগ করা হচ্ছে, অথবা গুণ করা হচ্ছে, হোয়াট এভার, চলকটা যদি ডিফারেন্ট হয়, যেমন এটাকে আমরা এভাবে লিখতে পারি a ইকুয়াল বি ইন্টু 5 লিখতে পারি। হ্যাঁ, চলক যদি ডিফারেন্ট হয় তখন এভাবে লিখতে হবে, এভাবে। হ্যাঁ, আমরা এটাকে এভাবে লিখতে পারি a ইকুয়াল, হ্যাঁ, বি স্ল্যাশ 5 লিখতে পারি। আমরা এটাকে এভাবে লিখতে পারি a ইকুয়াল বি মডুলাস 2 লিখতে পারি। আচ্ছা, সরি, একটা কল আসছিল। তো খেয়াল করো, যদি উভয় পাশের চলক কি হয়, ভিন্ন হয়, তখন আমরা ইকুয়াল সাইনটা ইউজ করব। আর যদি উভয় পাশের চলক সেম হয়, তখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই যে প্লাস মাইনাস অথবা মডুলাস, অথবা হচ্ছে তোমার কি আছে এই যে স্ল্যাশ চিহ্ন, এই চিহ্নটাকে আমরা আগে লিখব, তারপরে ইকুয়াল সাইনটা লিখব, তারপর সংখ্যাটাকে আমরা লিখব। যেমন আমরা লিখতে পারি a ইকুয়াল যদি a প্লাস 5 বলে, তখন আমরা এটাকে লিখতে পারি a প্লাস ইকুয়াল 5। যদি আমাদেরকে বলা হয় a ইকুয়াল a মাইনাস 5 বলে, তখন আমরা এটাকে ওহো আচ্ছা, তো খেয়াল করো তাহলে, এরপর যদি হচ্ছে আমাদেরকে বলা হয় a ইকুয়াল a ইন্টু ধরো বলা হচ্ছে 2, সো উভয় পাশে যেহেতু, খেয়াল করবা, উভয় পাশে যেহেতু চলক সেম, আমরা লিখতে পারি a ইন্টু ইকুয়াল কি লিখতে পারি, 2 লিখতে পারি, a ইন্টু ইকুয়াল 2 লিখতে পারি। ঠিক আছে? সো উভয় পাশে যদি চলক সেম হয়, তাহলে চিহ্ন যেটা দেওয়া থাকবে প্লাস মাইনাস ইন্টু অথবা মডুলাস, সেই চিহ্নটাকে তোমরা আগে লিখবা, তারপর ইকুয়াল সাইনটা লিখবা, তারপর যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা তোমরা লিখবা। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। ওকে, এরপর আমরা দেখলাম ইনক্রিমেন্ট অপারেটর এবং ডিক্রিমেন্ট অপারেটর। সো ইনক্রিমেন্ট অপারেটর হচ্ছে যদি কোনো চলকের পরে ডাবল প্লাস থাকে, তাহলে আমাদের বুঝতে হবে, খেয়াল করো, যদি কোনো চলকের পরে ডাবল প্লাস থাকে, বুঝতে হবে এটার মানে হচ্ছে a ইকুয়াল a প্লাস 1। আমরা আবার এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর আকারে কিন্তু চাইলে লিখতে পারি। কিভাবে লিখতে পারি আমরা এটাকে? আমরা লিখতে পারি a ইকুয়াল a প্লাস 1ও লিখতে পারি, সরি, এটাকে আমরা লিখতে পারি a প্লাস ইকুয়াল 1, এটাও কিন্তু আমরা লিখতে পারি। এটাও সঠিক, এটাও সঠিক, এটাও সঠিক। ঠিক আছে? যদি আমাদেরকে বলা হয় প্লাস প্লাস a, এটাও কিন্তু সেম, এটার মানে হচ্ছে এই চলকের সাথে আমরা কি করব, এক যোগ করব। তবে পার্থক্য আছে, যদি প্লাস প্লাস থাকে প্রথমবার এর মানটার সাথে এক যোগ হবে না, দ্বিতীয়বার থেকে যোগ হবে। কিন্তু যদি সেটার মানে চলক যেটা দেওয়া আছে তার আগে যদি প্লাস প্লাস থাকে, তাহলে প্রথমবারই আমাদের এই চলকের সাথে, মানে এই চলকের যে মানটা দেওয়া আছে তার সাথে হচ্ছে এক যোগ হয়ে যাবে। সো পোস্ট ফিক্স হলে প্রথমবার এই চলকের যে মানটা দেওয়া আছে তার সাথে এক যোগ হবে না। আর যদি প্রেফিক্স দেওয়া থাকে, সেক্ষেত্রে এই চলকের যে মানটা দেওয়া আছে তার সাথে কিন্তু প্রথমবারই এক যোগ হয়ে যাবে। মনে থাকবে? আচ্ছা, ডিক্রিমেন্টের ক্ষেত্রে এক মাইনাস হবে, চলকের যে মানটা দেওয়া আছে তার থেকে এক মাইনাস হবে। তাহলে আমাদের বুঝতে হবে, যদি ডিক্রিমেন্ট দেওয়া থাকে মানে কমে যাচ্ছে, ডিক্রিমেন্ট দেওয়া থাকে, সেক্ষেত্রে এ, খেয়াল করো, এ মাইনাস মাইনাস, এটার মানে হচ্ছে এ ইকুয়াল এ মাইনাস 1।
যদি আমরা এটাকে অ্যাসাইনমেন্ট অপারেটরের সাহায্যে লিখতে চাই আমরা লিখতে পারি a মাইনাস ইকুয়াল 1 লিখতে পারি, কোনো অসুবিধা নাই। এখানে তিনটা বিষয় দ্বারা সেম জিনিসকে বোঝাচ্ছে। যদি আমাদেরকে বলা হয় মাইনাস মাইনাস এ, এটার মানে হচ্ছে a ইকুয়াল a মাইনাস 1। যদি আমরা এটাকে ডিক্রিমেন্ট অপারেটরের সাহায্যে লিখতে চাই তাহলে কি হবে, এটার মানে হচ্ছে a মাইনাস ইকুয়াল 1। হ্যাঁ, তিনটাই সেম বিষয়। এটা অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা ডিক্রিমেন্ট অপারেটর, এটা হচ্ছে নর্মাল যে ক্যালকুলেশন আছে সেটাই। তাহলে খেয়াল রাখবা একই বিষয়, যদি পোস্ট ফিক্স হয় মাইনাস মাইনাস পরে থাকলে এর যে মানটা থাকবে সে মান থেকে প্রথমবার এক বিয়োগ হবে না, দ্বিতীয়বার থেকে বিয়োগ হওয়া শুরু হবে। আর যদি প্রিফিক্স হয় তাহলে এর যে মানটা দেওয়া থাকবে সেটা থেকে প্রথমবার থেকেই এক মাইনাস হওয়া শুরু করবে। ওকে, তারপর সর্বশেষে আমরা পড়লাম কন্ডিশনাল অপারেটর, যেখানে আমরা যদি দুইটা চলক দেওয়া থাকে তাহলে এই দুইটা চলকের মধ্যে আমরা একটা কন্ডিশন দিলাম। আমাদের কন্ডিশনটা হচ্ছে এরকম যে প্রথম যে চলকটা আছে সেই চলকটা দ্বিতীয় চলক থেকে বড়, ধরো এক্স এটা ওয়াই চলক থেকে বড়, একটা কন্ডিশন আমরা দিলাম। এটা যে কন্ডিশন, এটা বোঝার উপায় কি, এখানে একটা কোশ্চেন মার্ক থাকবে। সো এই কন্ডিশনের উপর বেস করে আমরা দুইটা স্টেটমেন্ট দিব। আমাদের প্রথম স্টেটমেন্ট হচ্ছে এক্স চলকটা বড়, আমরা ধরলাম যে এক্স হচ্ছে ওয়াই চলক থেকে বড়, তাহলে আমাদের কন্ডিশন অনুসারে আমরা প্রথম এক্স চলকটাকে লিখলাম। আর যদি এক্স চলকটা কোনো কারণে বড় না হয়, এক্স চলকের মান যদি বড় না হয় তাহলে বড় কে, ওয়াই। সো আমরা এখানে লিখবো অর কে বড়, ওয়াই বড়। সো আশা করি তোমাদের কাছে কন্ডিশনাল অপারেটর এই জিনিসটা ক্লিয়ার। সো আজকে আমরা, যদিও কথা ছিল আমাদের সি প্রোগ্রামের বেসিক নিয়ে কথা বলা, বাট আজকে আমাদের এটা পড়তে পড়তেই সময় শেষ। আমরা একটু ভালো করে বোঝার ট্রাই করলাম যাতে করে হচ্ছে সি প্রোগ্রামের অপারেটর এই টপিকে কোনো প্রবলেম না থাকে, বিকজ এই টপিক থেকে আমাদের এমসিকিউ আসবে অবশ্যই। এবং আরও যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে যখন আমরা প্রোগ্রাম করব, বিশেষ করে লুপের ক্ষেত্রে আমাদের এখানের কয়েকটা অপারেটর কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে যখন আমরা কাজ করব, মানে ইফ নিয়ে যখন আমরা কাজ করব, তখনও কিন্তু আমাদের লজিক্যাল যে অপারেটরগুলো আছে সেগুলো আমাদের লাগবে। এবং আরও অন্যান্য যে বিষয়গুলো আছে যেমন এরিথমেটিক অপারেটর আছে, এরপর আমাদের এখানে রিলেশনাল অপারেটর আছে, এগুলোও কিন্তু আমাদের প্রয়োজন হতে পারে। সো এর জন্য একটু ভালো করে এগুলো বুঝতে হবে, এগুলো বুঝলে কিন্তু প্রোগ্রাম করাটা আমাদের জন্য ইজি হয়ে যাবে। সো আজকে লেকচার 4-এ আমরা এই যে অপারেটর নিয়ে কথা বললাম। আমরা পরবর্তী ক্লাস থেকে আরও বিস্তারিতভাবে আমাদের যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো সম্পর্কে জানার চেষ্টা করব। আমাদের পরবর্তী লেকচার 5 হবে সি প্রোগ্রামের বেসিকের উপরে, অর্থাৎ একটা প্রোগ্রাম কেমন হয়, প্রোগ্রামে আমরা হেডার ফাইল যেটা ইউজ করি সেখানে আসলে কোন লাইব্রেরিটা কখন ইউজ করতে হবে, ফাংশন জিনিসটা কি, এরপর ডেটা টাইপ জিনিসটা কি, দেন এখানে একটা ডেটা টাইপ আসলে মেমোরিতে কতটুকু জায়গা দখল করে, ফরম্যাট স্পেসিফায়ার কি, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো। অর্থাৎ একটা সি প্রোগ্রাম করার জন্য আমাদের ইনিশিয়াল যে বেসিকটুকু দরকার, একটা সি প্রোগ্রামে কি কি থাকে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা পরের ক্লাসে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফিজ।